কোভিড-19 যে সিচুয়েশনটা বাংলাদেশ ফেস করেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলো। তারপরে স্যার বাংলাদেশে বড় রকমের একটা পলিটিক্যাল ক্রাইসিস আসছে। এরপরে স্যার হচ্ছে এখন মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এই সবকিছু মিলিয়ে যারা বিনিয়োগকারী, যাদের হাতে এখন ক্যাশ আছে, করণীয় কি হওয়া উচিত? আমি মনে করি না বাংলাদেশের ঘাবড়ে যাওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি কখনো হয়েছে। তো কয়েকদিন, হয়তো আরো 15 দিন থাকবে। স্যার কোভিড বলো, ওই যুদ্ধ বলো, এই যুদ্ধ বলো, আমরা পেরিফেরিতে আছি, এখান পর্যন্ত তত এফেক্ট হয়নি। মানে এই সময় আরো ইনভেস্টমেন্টটা আরো বাড়ানোর সুযোগ, এই যে তেলের পাম্প দাঁড়ানো, আমার যদি তেলটা একটু আগে মজুত করে রাখতাম, ইন্ডিয়া যেটা করেছে, বুঝে হোক না বুঝে হোক, শত্রু যদি এন্টারপ্রেনার হয়, উই শুড এনকারেজ। কেন? এর ফলে যে আউটপুটটা হবে, দ্যাট উইল বি দ্য পার্ট অফ জিডিপি। আমার জিডিপি বাড়বে, আমার কনজামশন বাড়বে, এক্সপোর্ট বাড়বে, অ্যান্ড এমপ্লয়মেন্ট বাড়বে। আসসালামু আলাইকুম। আজকে এত চমৎকার একটা টপিক, আমি শিহরিত, এত সুন্দর একটা আলোচনার শুরু আজকে করতে পারছি। আমার সামনে আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক, যিনি এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের প্রফেসর ছিলেন, তারপর আরও অসংখ্য স্কুল, কলেজ এবং আ আ প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তা, আমার সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর সুশীল রঞ্জন হাওলাদার স্যার। স্যার ইকোনমিক্স এবং ইকোনমিক থিওরি এবং এই যে ডিপ্রেশন, মন্দা, ইকোনমিক নানান রকম দুর্যোগ, এইসব বিষয় নিয়ে স্যারের এক্সপার্টিস। ম্যাক্রো ইকোনমিতে স্যারের মতো এক্সপার্ট বাংলাদেশে খুব কমই আছেন। এই যে একজন মানুষ এত সমৃদ্ধ, তার সাথে আজকে সামনে পেয়ে, এবং তিনিই হচ্ছে আমার জীবনের একেবারে আজ থেকে ১৬ বছর আগের উদ্যোক্তা জীবনের অনুপ্রেরণা, যিনি একেবারে নিজের হাতে একেবারে উৎসাহ দিয়ে আজকে আমাদেরকে এই পথ চলাটা দেখিয়েছেন। আজকে স্যারকে পেয়ে ২ টা বিষয় আমরা আলাপ করব। একটা হচ্ছে উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তা হওয়া, শিক্ষকদের ভূমিকা, বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই সময়ের সমাজ ব্যবস্থা, উদ্যোক্তাদের জন্য কী করণীয়, কী বর্জনীয়, উদ্যোক্তা হতে হলে কী করতে হবে, এবং এই মুহূর্তে যে একটা যুদ্ধাবস্থা, একটা অস্থির সময়, এই সময়ে মন্দায় বা এটাকে স্যার মন্দা বলবেন কিনা, বা এটা আমাদের কি সিচুয়েশন, আমরা এখানে কি বিহেভ করা উচিত, এই সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা স্যারের কাছ থেকে জানবো। অসাধারণ সমৃদ্ধ একটা সেশন হবে। শেষ পর্যন্ত শুনলে কয়েকবার শুনতে ইচ্ছা করবে, এরকম একটি সেশন হবে। আর স্যারের ক্লাস আমরা যেহেতু মুখিয়ে থাকতাম সবাই একসাথে, যে স্যার কবে আসবে ক্লাসে, সেই ক্লাসটা আমরা সবাই একসাথে ফুল প্রেজেন্স থেকে বসতাম, গল্প শুনতাম। ক্লাসটা যেন অনেক মজার ছিল, সেরকম আপনাদেরও ভালো লাগবে আশা করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। ধন্যবাদ। আমি তো স্যার আপনার একজন নগণ্য ছাত্র, আপনার অসংখ্য ছাত্রের মধ্যে একজন। কিন্তু স্যার আপনি আমার এমন একজন শিক্ষক, যে সমস্ত শিক্ষকদের মধ্যে যাকে আমি একদম সবচেয়ে সুপ্রিম জায়গাটায় রাখি। এর কারণ হচ্ছে স্যার, আমি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমি একদম গ্রাম থেকে আসা একটা স্বপ্নবাজ ছেলে। প্রথম দিকে যখন জানতে পারেন যে আমরা উদ্যোক্তা হতে চাই, আপনি যখন আমার সাথে কথা বলেন, ২ টা বিষয় স্যার আমি নিয়ে আসবো। প্রথমত স্যার, আপনি এই যে ছাত্রদের সাথে ব্যক্তিগত সম্পর্কের পর্যায়ে নিয়ে আসা, এইটা কেন করেন? দ্বিতীয়ত হচ্ছে স্যার, আপনি আমাকে ক্লাসে বলতেন যে বিল গেটস আসছে, স্টিভ জবস। যেদিন থেকে আপনি জানতে পারেন আমি উদ্যোক্তা হতে যাচ্ছি, সেদিন থেকে আপনি আমাকে বিল গেটস, স্টিভ জবসদের সাথে তুলনা করা শুরু করলেন স্যার। এটার সাথে সম্পর্কিত হচ্ছে আমার যে ধারণা, স্যার, দেশের অর্থনীতির উন্নয়নের ব্যাপারে যে ধারণা, বা বিশ্ব অর্থনীতির গতিধারা সম্বন্ধে আমার যে ধারণা, তার সাথে এটা সম্পর্কিত। আমাদের দরকার একটা জিনিস, শিল্পায়ন। আমি বিশ্বাস করি দেশের শিল্পায়ন ছাড়া উন্নতি কেউ লাভ করতে পারেনি, আমরাও পারবো না, লাগবেই। কিন্তু এখানে আমাদের শত শত বছর যাবৎ এগ্রিকালচারাল বেসড একটা মধ্যযুগীয় অর্থনীতিতে আমরা ছিলাম। এক ধরনের সেলফ সাফিসিয়েন্ট এগ্রিকালচারাল ইকোনমি, পিজেন্ট ইকোনমি আর কি, এটাই ছিলাম। মানুষ ব্যবসা বাণিজ্য ওইভাবে বুঝতো না, পছন্দও করতো না। তারপর যখন আসলো বাইরের লোকজনের ইনফ্লুয়েন্সের ফলে অনেকে ব্যবসা করতে শুরু করেছে, কিন্তু সমাজ তাকে খুব একটা পছন্দ করেনি। সমাজ যে সাপোর্টটা, যে সাংশনটা, যে ভালোবাসাটা, যে চোখে দেখার কথা, সম্মানের চোখে দেখার কথা, সেটা হয়নি। কারণ সে অভ্যাসটা তার নাই। আমাদের প্রতিবেশী যে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, ওখানে যেটুকু আছে, বাংলায় অ্যাজ এ হোল নাই সেটা। আমার এখানেও সেটা ছিল না। সেটা কেমন করে আনা যায়, এটা আমার একটা
বড় চিন্তার বিষয় ছিল ব্যক্তিগত লেভেলে। এর সাথে যোগ আছে আর একটা ব্যাপার, বাংলাদেশের অর্থনীতিবিদদের যে দায়িত্বটা ছিল আমার ধারণা তারা সেটা আহ, সেখানে তারা অনেকটা ব্যর্থ। এখানে অর্থনীতিবিদদের প্রথম দিকে চিন্তা ছিল ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের যে ডিফারেন্সটা সেটা তুলে ধরা এবং কিভাবে সেটা সলভ করা যায়। স্বাধীনতার পরে সেই প্রসঙ্গটা আর নাই, কিন্তু কেন যেন সবাই একটা বামপন্থী চিন্তায় আচ্ছন্ন ছিল। সমাজতন্ত্র, রাষ্ট্রীয় মালিকানাধীন সব হবে, কিন্তু আমি আর্গু করতে পারি, স্ট্রংলি আর্গু করতে পারি যে রাষ্ট্রীয় মালিকানাধীনে অবস্থায় স্পেশালি আমাদের সমাজ যেখানে ব্যাপকভাবে একটা দায়িত্বহীন এবং বলতে হয়তো খারাপ লাগে এক ধরনের দুর্নীতিমুক্ত লোকজন খুব উচ্চাসনে বসে আছে সমাজে, আমি রাজনীতির কথা বলছি না, সমাজে, সেখানে সামাজিক মালিকানা বা রাষ্ট্রীয় মালিকানাধীনে এন্টিপ্রেনারশিপ ডেভেলপ করা বড় কঠিন। যে এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি অলরেডি স্বাধীনতার পরে থেকে শুরু করে ন্যাশনালাইজড যে ইন্ডাস্ট্রিগুলো ছিল বা এখনও যে ন্যাশনালাইজড সেক্টর আছে সেখানে প্রচণ্ডভাবে দুর্নীতি, আমলাতন্ত্র, ইনএফিসিয়েন্সি। অতএব পৃথিবীর অন্যান্য জায়গায় ডেভেলপমেন্টের যে ধারা সেটাই আমার এখানে লাগবে। আজকে সিঙ্গাপুর উদাহরণটা আমি দিতে পারি, হয়তো একটু বেশি কথা হয়ে যাবে। স্যার কি ছিল সিঙ্গাপুর? কয়েকটা জেলে পল্লী ব্রিটিশরা দিয়ে গেল এটাকে মালয়েশিয়ার সাথে জুড়ে। মালয়েশিয়া কিছুদিন পরে বলল আমি তোমাকে রাখবো না, তোমার কিচ্ছু নাই, তোমাকে সব কিছু আমার দিতে হচ্ছে, তাকে ছেড়ে দিল। এবং সিঙ্গাপুর খুব ট্রাবলে ছিল, তার অস্তিত্ব কি হবে, তার তো কিছু নাই। তখন ওই যে চাইনিজ অরিজিনের এক প্রাইম মিনিস্টার লিন কুয়ান বা কী নামটা আমি ভুলে গেছি, উনি হাল ধরলেন, ঠিক আছে করব আমরা, এটা কি আমরা করব। উনি ইউরোপের ব্রিটেনের সহায়তায় ইন্ডাস্ট্রি করা শুরু করলেন এবং পলিটিক্যাল ফ্রিডমটা একটু কমিয়ে মানুষজনকে ইন্ডাস্ট্রির দিকে নিল। ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টর ডেভেলপ করলেন, জিনিস তৈরি করলেন, বাইরে সাপ্লাই দিলেন, র ম্যাটেরিয়াল বিভিন্ন জায়গা থেকে আনলেন। অবশ্যই সেখানে ব্রিটেনের সহায়তা ছিল, কিন্তু মূল কাজটা করেছে রাষ্ট্র। রাষ্ট্র কি করেছে? রাষ্ট্রীয় মালিকানাধীনে না, রাষ্ট্র করেছে প্রাইভেট এন্টারপ্রেনারশিপকে। রাষ্ট্রীয় মালিকানাধীনে ওদের কিছু কিছু জিনিস ছিল, সিঙ্গাপুরে এয়ারলাইন টাইন ওগুলা, কিন্তু ওখানে ব্যক্তি মালিকানাধীন যে এন্টারপ্রেনারশিপ সেটাকে ডেভেলপ করেছে রাষ্ট্র। তাইওয়ানে তাই হয়েছে, এটা দক্ষিণ কোরিয়ায় তাই হয়েছে, থাইল্যান্ডেও তাই হয়েছে। রাষ্ট্রের ভূমিকা আমাদের লাগবেই, কিন্তু রাষ্ট্রের ভূমিকা রাষ্ট্রের ইন্ডাস্ট্রি না। রাষ্ট্র কর্তৃক রাষ্ট্র ইন্ডাস্ট্রির মালিক হবে না, ইন্ডাস্ট্রি হবে ব্যক্তি মালিকানার দিকে, রাষ্ট্র সেটাকে রেগুলেট করবে, রাষ্ট্র সেটাকে প্রমোট করবে, সাপোর্ট করবে। এইটাই একমাত্র ধারা। এইটা যেখানেই আমি সুযোগ পেয়েছি সেখানেই আমি এটা বলেছি, ব্যাখ্যা করেছি, পুশ করেছি। তো যখন দেখেছি আমার হেলথ ইকোনমিক্সের একজন ছাত্র ফাহাদ, যখন শুনেছি যে ও এই করে, ক্লাসে রেগুলার হতে পারছে না, পড়াশোনায় রেগুলার হতে পারছে না, কিন্তু এই কাজ করতে চাচ্ছে, সে একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে চাচ্ছে, আই ওয়াজ থ্রিলড। দস্তুর মতো আমি উৎসাহী হয়েছি যে দারুণ ব্যাপার এটা। ক্লাসের পারফরমেন্স যদি কমও হয় ক্ষতি নেই, যদি এন্টারপ্রেনারশিপ হয়, কারণ আমি চাই সমাজে এন্টারপ্রেনারশিপটা দুরন্ত বেগে ডেভেলপ করুক, তাহলে দেশের তাড়াতাড়ি মুক্তি সব দিক দিয়া সেইখানে ফিট করে, সেই আইডিয়ায় ফিট করে বলেই আমি ফাহাদকে আমার স্বার্থে না সমাজের স্বার্থে আমি এটা করেছি। এবং এজন্য আমি গৌরবান্বিত যে ফাহাদ আমার সেই যে ইচ্ছাটা বা যে স্বপ্নটা সেখানে সে সাকসেসফুলি সেটাকে এস্টাবলিশ করেছে, সে এখন সাকসেসফুল হয়েছে। আপনার কি মনে আছে স্যার, আপনি শুধু ওই প্রথম দিকের ক্লাসের ওই সম্বোধন ব্যাপারটাই শুধু ছিল না যে বিল গেটস আসছে, এমনও ছিল বলেছি আমি জি ভবিষ্যতের বিল গেটস, হ্যাঁ স্যার, মানে মনের মধ্যে স্বপ্নটা যাতে সৃষ্টি হয় এই জন্য আমি এগুলো বলতাম। কিন্তু আপনি কি মনে আছে স্যার আপনি রুমে ডেকে নিয়ে হ্যাঁ মনে আছে, আমার মনে আছে, মনিটরিং পরামর্শ কথা বলছি, উৎসাহ যে তোমার যদি এবছর এ কথাও আমি বলেছি যেটা একজন টিচার বলে না সাধারণত ছাত্রদেরকে, যদি মনে করো তুমি এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে চাও, তোমার পরিকল্পনা, তোমার ভূমিকা, তোমার কার্যক্রম দেখে আমার সেটা মনে হচ্ছে, আমি কনভিন্স তুমি এটা করছো এখন এবং তুমি পারবে, তাহলে যদি ক্লাসে যদি তুমি কম আসো
যদি এবার পরীক্ষা নাও দাও, স্যার যদি লাইব্রেরিতে যেতে নাও পারো, হয়তো কোনো টিচার এটা তোমাকে বলবে না, টিচার এথিক্স এটা বলে না, আমি বলছি ঠিক আছে, স্যার একদম ঠিক আছে, তুমি এই জায়গায় কম পারফর্ম করো, তুমি ওইখানে বেশি পারফর্ম করো, দেশের, সমাজের এবং তোমার এতে বেশি লাভ হবে। এটা আমি বলেছি। স্যার এটা বলেছি আমি অ্যাজ অ্যান ইকোনমিস্ট, নট অ্যাজ এ টিচার। হ্যাঁ, এক হিসাবে তো আমি ছাত্রকে বলেছি, সেই হিসাবে অ্যাজ এ টিচার বলছি যে আমার কথাটা ও মূল্য দিয়ে শুনবে। যে কেউ তো আমার এই কথাটা শুনবে না, স্যারে কি বলে পড়াশোনা কমাও, লাগবে না, তুমি ওইটা করো, এত বড় একটা সাহসের কথা। আমি একটা রিস্ক নিয়েছি, দোস্তের মতো আমি একটা বাজি ধরেছিলাম, স্যার আমার বাজিটা সফল হয়েছে। স্যার এটা এবং আপনার এই জন্য দোয়া আমি আছে। ফাহাদের কাছে কৃতজ্ঞ, কারণ এটা আসলে আমার একটা আইডিয়া। আরও দুই একজন এরকম আছে, দু একজন আমি লিস্ট করেছি, 7-8 জন হবে টোটাল ইকোনমিক্সের সহ, তারা এটা করেছে। স্যার আমি আশা করছি এই দিকেই একদিন দেশ যাবে, তাহলেই আমার দেশ দ্রুত ডেভেলপ করবে। ফাহাদ এবং অন্য যারা এই লাইনে এই এন্টারপ্রেনারশিপ করেছে তাদের ক্ষতি হয়েছে, ওই কেরিয়ারটা হয়নি। সবার তো একাডেমিক কেরিয়ার লাগবে না, লাগবে না। এই কেরিয়ারটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এই জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার উদ্যোক্তা যারা হতে চায় আমাদের মতো ছাত্র যারা, হ্যাঁ, তাদের শিক্ষকদের ব্যাপারে আপনি আর কিছু বলবেন কিনা, এবং তারা কি এই আমার মতোই শুরু থেকেই চেষ্টা করা উচিত কিনা বিশ্ববিদ্যালয়ের? আসলে উদ্যোক্তা কাকে বলে এটা আগে বুঝতে হবে। এন্টারপ্রেনার বাংলা তো হয় না, এটা বাংলা বলছে উদ্যোক্তা। আসলে একজনে মজা করে বলছে, নাম বলবো না, একজন প্রখ্যাত ব্যক্তি নাম বলেছে যে ওরাই হলো, উদ্যোক্তারাই হলো এ যুগের প্রফেট। মধ্যযুগে যারা ছিল নেতা, ধর্মীয় নেতা, ওই ভূমিকায় তারা, ওদের রোল এত সিরিয়াস। উদ্যোক্তা হওয়ার জন্য সম্পিটারের একটা বই আছে, লেখা আছে সেখানে কাকে উদ্যোক্তা বলে, তার কত গুণ থাকতে হয়। প্রথমত রিস্ক, কারেজ, এটা থাকতে হয়, এবং একটা জিনিস তৈরি করার প্রচণ্ড ইচ্ছা, জেদ, আমি এটা তৈরি করব। এবং সেটা তৈরি করার আগে যে একটা প্ল্যানিং থাকে, যে জিনিসটা তৈরি করছি তার মার্কেটে যাবে কিনা। যদি মার্কেটে না যায়, হি উইল ফেল, হি উইল বিকাম আর আর্টিস্ট। শিল্পকর্ম করেছি, আমার ইচ্ছা, আমি করেছি, একটা এঁকেছি, পেন্টিং করেছি বা ভাস্কর্য করেছি, এটার বাজারে কি হলো না হলো আই ডোন্ট কেয়ার। কিন্তু তা না, যদি সে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে চায়, নিজেরও জীবনে দাঁড়াতে চায়, তাহলে ওইটা খেয়াল রাখতে হবে বাজারে এটা চলবে কিনা। এই কয়েকটা জিনিস নিয়ে যে ঝাঁপিয়ে পড়ে, বিশেষ করে কারেজ অ্যান্ড অলসো স্যাক্রিফাইস। প্রথম কয়েক বছর তাকে এটা লেগে থাকতে পারে, বেশ কয়েক বছর সেটা হতে পারে। যদি লেগে থাকে সে সাকসেসফুল হবেই, এবার ফেল করার সম্ভাবনা কম। প্রথমে যদি স্যাক্রিফাইস করে, রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা না করে, রাতারাতি সফল হওয়ার চিন্তা না করে, তাহলে সে সফল হবে। এখন এই টাইপের যে মাইন্ড, এটা আমার এখানে প্রচুর আছে, ইনোভেটিভ মাইন্ড বা আমাদের দেশে। কিন্তু কেন হচ্ছে না? একের তাগিদ কম, সমাজের তাগিদটা ছিল না। এগ্রিকালচার খুব ভালো চলছে, আমাদের ফার্টাইল ল্যান্ড, লোক সংখ্যা কম ছিল। নাম্বার 2, অনভ্যাস। আমাদের মানুষ ব্যবসা বাণিজ্যকে এখনও একটু বাঁকা চোখে দেখে, সে কাস্টম অফিসারের মূল্য বেশি দেয়। সরি, আমি এভাবে আইডেন্টিফাই করা ঠিক না, মানে উপরি আয় যাদের আছে সেই সব লোকের, বা ব্যাংকের বড় বড় কর্মচারী, অনেক টাকা বেতনের লোককে আমাদের দেশের আমাদের সমাজের গ্রামেগঞ্জে খুব মূল্য দেয়। কিন্তু একজন ব্যবসায়ী, সে হয়তো ওই রকমের কর্মচারী নিজেই রাখতে পারে, নিজেই তার আন্ডারে কাজ করাইতে পারে, তার মূল্যটা কম। যেই শুনে যে ব্যবসা করে, ইন্ডাস্ট্রি করে, বোঝে না পুরাটা। এই সামাজিক সাংশনটা যদি না বাড়ে, তাহলে এই গ্রোথটা ততটা হবে না। অন্য সমাজ এটা আছে আমাদের পাশেই, কাছাকাছি, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, এইসব জায়গায়, অন্ধ্রে, এই কর্ণাটক, এইসব জায়গায় কিন্তু মূল্যটা অনেক। এই বাঙালি সমাজে এই মূল্যটা কম। হয়তো আস্তে আস্তে চেঞ্জ হবে, এবং অনেকখানি চেঞ্জ না হলে ফাহাদ আজকের এখানে আসতে তার তো অ্যাকসেপ্টেন্স হয়েছে, হলো কেমনে? নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জটার ধারাটা স্লো। নাম্বার 1, উদ্যোক্তা হওয়ার বাধা, স্যার এই বাধাটা হয়তো দূর হবে। এর চেয়েও বড় বাধা হলো পলিটিক্যাল বা ক্লাইমেট। আমার এখানে সরকারের যে সাপোর্টটা লাগে, একটু আগে আমি এই কথাটা বলেছি, সরকারের সাপোর্টে প্রাইভেট এন্টারপ্রেনারশিপ গ্রো করান, এটি হলো ফিলসফি হওয়া উচিত। প্রাইভেট এন্টারপ্রেনার আমেরিকার মতো হবে না, ব্রিটেনের মতো হবে না, গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া আমাদের এখানে হবে না। এত অবস্টাকল, গভর্নমেন্টের সাপোর্ট লাগবে। কিন্তু গভর্নমেন্ট ব্যবসাটা করবে না, যারা সোভিয়েত ইউনিয়ন করেছে। মাঝামাঝি একটা ব্যাপার, এইটাই আমাদের দরকার। হটেবার গভর্নমেন্ট সেই সাপোর্টটা দিবে, কেন দিতে পারছে না?
দিতে পারছে না। একটা হলো সামাজিক সাংশনটা নাই, পলিটিশিয়ানরা চলে সমাজের সেন্টিমেন্ট অনুযায়ী, সমাজ এদের পছন্দ, আমরা রেডি না স্যার। সমাজ রেডি না। নাম্বার টু হলো প্রচণ্ডভাবে একটা করাপশন আছে, সেটা সিরিয়াস অবস্টাকল, কস্ট অফ প্রোডাকশনে পোষাইতে হবে। আমরা কম্পিট করতে পারি, আমাদের লেবার আছে, এটা আমাদের খাওয়ান আছে। রাইস প্রোডাকশন ইন্ডাস্ট্রি করতে গেলে তার তো খাবার লাগবে, সেটাও আমরা সাপ্লাই করতে পারি, আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে। কিন্তু একটা অফিসিয়াল করাপশন, সরি টু সে, বাধা দেয় আমাদের বিভিন্ন লেভেলে। গভর্নমেন্টের যেখানে রোল আছে, আমার গভর্নমেন্ট মানে অফিসার, এই একটা। আর একটা হলো এক্সটর্শন, প্রচণ্ড রকমের চাঁদাবাজি। এই চাঁদাবাজিটা কেন আছে, আমি এ প্রসঙ্গে একটু কথা বলবো। আমি জানি এটা অফেন্সিভ কথা, তবু আমি এটা বলবো। চাঁদাবাজিটা কেন আছে, তার একটা অন্তর্নিহিত ব্যাপার আছে। সমাজ যেদিন ঠিক লোকটাকে সম্মান দেবে, ঠিক সম্মানটা দিবে, ঠিক রাজনীতিবিদকে চুজ করতে পারবে, ঠিক জায়গায় ভোটটা দিতে পারবে, চাওয়ার আগেই ক্যাম্পেইন লাগবে না, আমি এই জায়গায় ভোট দেবো কারণ ও কাজ করে ঠিক মতো, এই পার্টি ঠিক মতো কাজ করে, এইটা যদি এই আমার ব্যাপক লোকজন পারবে, ব্যাপক জনগোষ্ঠী যেদিন পারবে, সেদিন কিন্তু এই চাঁদাবাজ আর থাকবে না। চাঁদাবাজের রোলটা ওই কারণেই মানুষকে মোবিলাইজ করতে হচ্ছে, স্ট্রংলি বাধ্য করতে হচ্ছে, তুমি ওই রে ভোট দাও। মানুষ নিজেরা অতটা কেয়ারফুল না, সে নিজে অ্যানালাইজ করে দেখছে না যে ও ঠিক না। এই সময় ব্যাঠিক লোকজনও তাকে অর্গানাইজ করে ব্যাঠিক জায়গায় ভোট দেওয়ায়, এবং এই ব্যাঠিক লোকজনই হলো, এরা হলো চাঁদা কালেক্ট করে তাকে চলতে হয়। তার, সে তো ব্রিলিয়ান্ট লোক, সে চলবে কেমনে, সারা জীবন রাজনীতি করছে, একটা ব্রিলিয়ান্ট ছেলে, বুদ্ধি আছে, সে এন্টারপ্রেনার না হয়ে এই এন্টারপ্রেনার হয়েছে। এই এন্টারপ্রেনার হওয়া মানে তার ইনকামের সোর্স হলো চাঁদা। এইখান থেকে মানুষকে সঠিক পথে নেওয়ার একটাই ওয়ে, সেটা হলো সমাজে একটা কনসাসনেসের লেভেলে পৌঁছানো। এখানে দায়িত্বটা রাষ্ট্রের। এন্টারপ্রেনারশিপ চেষ্টা করে যে ওই মিনিমাম গ্রামারের কথা আমি একটু আগে বলেছি, ওটা মানলে ফেল করার কোনো সম্ভাবনা নেই। হতে পারে ওইটুকু, যত বড় হওয়ার কথা তত বড় হলো না। কিন্তু একটা লোক যদি লেগে থাকে, যেমন পিএইচডি থিসিস, যে ক্যালিবারি হোক, যদি লেগে থাকে 4 বছর না হলে 5 বছরে করবে, বা 6 বছর হবেই ওটা, তাতে বড় ক্যালিবার লাগবে না, মিনিমামটা তো লাগবেই, যেহেতু ওটা রিসার্চের কাজ। এখানেও তাই, এন্টারপ্রেনারশিপ এটাও একটা পিএইচডি থিসিস। এখানে যদি লেগে থাকে কেউ, তাহলে ফেল করার কোনো কারণ নেই। ফেল করবে কখন, আমার এখানে করে না, সেটা না, আমার এখানে কেউ করেছে, কারণ আমার পরিচিতই আছে। ওই তো এন্টারপ্রেনারশিপ বোঝে নাই ব্যাপারটা, একটা জিনিস তৈরি করেছে বা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেই একটা বিরাট অফিস নিয়েছে, বিরাট চেয়ার, জাঁকজমক, বসেছে টাইটুই পরে, দারুণ হাঁক ডাক, প্রচুর খরচ করেছে, ফ্ল্যাট কিনে ফেলছে ওই ব্যাংকের ঋণের টাকায়, ও হয়ে যাবে, আবার প্রফিট দিয়ে আবার দিয়ে দেবো। মানে পরিশ্রমটা না করে একজন ম্যানেজার রেখে সে কাজ করবে, সে প্রথম দিকে কেউ না, আমার নিজেরই কাজটা করতে হবে, ইনিশিয়াল প্রথমটা সব চোখ কান খোলা রেখে, ও না চেয়ারে, আমি তো এন্টারপ্রেনার, বিরাট ব্যাপার, ব্যাংক থেকে লোন এনে দিয়েছি 6 কোটি বা 10 কোটি, ওই ম্যানেজার ও করবে সব। এবং সে ওই সুন্দর জায়গায় একটা ফ্ল্যাট, সুন্দর জায়গায় অফিস, সুন্দর ব্যবস্থা, বিদেশে যাচ্ছে, ফেয়ারে যাচ্ছে বারবার, জিনিসটা তৈরিও হয় নাই, যে জিনিসটা তৈরি করেছে তার কোয়ালিটিও হয় নাই, ফ্লপ করেছে। তারপর ব্যাংক যখন টান দিয়েছে, পুরো ফ্ল্যাটটা সব চলে গেছে। এটা কে দায়ী? নিজের দোষ, লোভ। কেন একজন এন্টারপ্রেনারকে রাতারাতি অত যাতে উঠতে হবে, অত বড় জায়গায় বাড়ি করতে হবে ওই ব্যাংকের টাকায়? আগে আউটপুটটা তৈরি করি, প্রফিট হোক, এক সময় প্রফিট রেট বাড়বে, প্রফিটের স্টক বাড়বে, তখন তুমি কনজিউম করো। পুরো ব্যাপারটা স্যার যদি এক্সপ্লেন করি, এটা একটা সোশ্যাল টেবু হয়ে আছে, হুড়ুহুড়ির মধ্যে আছে। শুধু এইটুক যদি সবাই মিলে বুঝতে পারে যে ধীরতা, স্থিরতা, তীক্ষ্ণতা, ওই তো, ওই ঠিক আছে, এই তো এইটাই, ওই সোলো অ্যান্ড স্টেডি, স্যার, লোভ সংবরণ করা। আমার কোনো বন্ধুর সাথে কম্পিট করার দরকার নাই যে অমুক বন্ধু বিসিএস দিয়ে তো তাড়াতাড়ি এই হয়ে গেল, আমার ওই কম্পিটিশন, আমি আমার কাজটা ঠিক মতো করি, কাউ কোনো দিকে তাকাবো না। তাহলে আমি লিখে দেই ওই মিনিমাম গ্রামার। আর যদি কেউ এন্টারপ্রেনার থাকে আপনাদের, আমার কাছে আসতে বলে দেবো কি ওই মিনিমাম গ্রামার যদি 3 বছর ফলো করে, হি উইল নেভার ফেল। ফার্স্ট 1000 ওইটুকু হতে পারে, হ্যাঁ ওইটাই, ফার্স্ট 1000 ডেজ ওইটুকু হতে পারে। যতটা সে প্ল্যান করেছে ততটা হয়নি,
কিন্তু লেগে থাকলে সেটাও হবে 10 বছর পরে হবে। মানসিক ইনভলভমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। এইরকম যদি হয় তাহলে ফেইলার্স উইল বি দ্য পিলার্স অফ সাকসেস। মনে হবে যে একবার ফেল করেছে আবার গোড়ার থেকে শুরু করো, দ্বিতীয়বার ফেল করেছো তৃতীয়বার উঠো। কেএফসি ওয়ার্ল্ড ওয়াইড যে মার্কেট, কিভাবে হয়েছে কেএফসি? কেএফসির যে মালিক, ওর মা বাবা সারাসারি হয়েছে, বাবা একদিক, মা ডিভোর্স করে আর এক জায়গায় বিয়ে করেছে, ছোট দুইটা বোন নিয়ে, দুইটা ভাই বোন নিয়ে ও আছে, ওরই দায়িত্ব। ও তখন বড় না, বাচ্চা। তো একদিন ঘুম দিয়ে উঠতে দেরি হয়েছে, বোনকে স্কুলে দিয়ে আসতে হবে, খাবার দিতে হবে, তো মুরগি ভেজেছে তাড়াহুড়া করে। বোন ওইটা খুব পছন্দ করেছে। ওদিনেরটা কিন্তু ঠিক মতো রান্না করেনি। ঠিক মতো করলে যেমন পিগো দিয়ে হয় না, কিস দিয়ে হয়, ওই দিন ঠিক মতো রান্না করেনি, কিন্তু বোন পছন্দ করেছে। এরপর আরও 2-1 দিন করলো, ভাই বোন দুইজনে এটা পছন্দ করছে। ও দেখলো টাইমও কম লাগে, জিনিসও কম লাগে, অথচ এরা পছন্দ করে, একটু বিশেষ টাইপের ভাজা আর কি। এরপর সেইটা বিক্রি করার জন্য একজনের সাথে চুক্তি হলো, সে নিলেও কয়েকদিন পরে বললো যে না, হবে না, তাড়িয়ে দিল এবং খুব বিপদে পড়লো। এরপর সে কত জায়গায় ঘুরেছে, বিভিন্ন স্টেটে, হোটেলে হোটেলে ঘুরেছে, আমার এইটা কেনেন, আপনারা এটা নেন, কি বলে ওটারে, প্যাটেন্ট নেন, আমার কিছু টাকা দেন। না, এটা হবে না, চলবে না। তারপরে সে অনেক দিন কতটা গেছে, প্রায় 1000 জায়গায় গেছে। এটা বিরাট এক্সাম্পল কি 980 বা এই টাইপের এতটা জায়গায় ঘুরে ঘুরে ব্যর্থ হয়ে তারপর এক জায়গায় সে গুছিয়েছে যে হ্যাঁ আমরা নিলাম। সেইটা কি এখন ওয়ার্ল্ড ওয়াইড কি অবস্থা এখন? এমন কোন গল্প আমরা বইতে পাই না। 12 বার যুদ্ধে স্কটল্যান্ডের একজন বীর আসলে 12-13 বার ফেল করার পরে মাকড়সা দেখে তারপরে সে আবার যুদ্ধে গেছে, 12 বার ফেল করছি, তাতে কি হয়েছে, এবার জিতবো। আর এর এক্সাম্পলটা কেউ বইতে দেয় না। এন্টারপ্রেনার, ইন্ডাস্ট্রির জগৎ বীরেরটা দেয়, রাজারটা দেয়। কি পরিমাণ মানে অবস্থা করছো। আমাদের শ্রেণী চেতনা বলো বা জাত চেতনা, রাজার এক্সাম্পলটা দিচ্ছে, 13 বারের পরে সে জিতেছে, কিন্তু এই যে 980 বারের পরে জিতেছে এটা, এবং সে এখন ওয়ার্ল্ডে কোন রাজার সামনে কোন রাজা টিকবে, তার মার্কেটটা। সো যদি কোনো এন্টারপ্রেনার ফেল করে তাতেই যদি দমে যায়, তাহলে স্যার এন্টারপ্রেনার মাইন্ডই নাই। একবার কেন, চেষ্টা করতে থাকুক, হবি, আমি লিখে দিতে পারি, হবি কোথাও নাই, কোথাও ফেলিওরের এক্সাম্পল নাই, আনলেস হি উইথড্রস হিমসেলফ। বিরক্ত হয়ে যদি উইথড্র করে তো আলাদা। যারা এখন ক্লাসে যান শিক্ষক এবং যারা আমাদের মতো ছাত্র হয়ে ক্লাসে ঢোকেন, তাদের মধ্যে কিভাবে বোঝাপড়াটা হবে, কিভাবে আর কি স্যার, সে আসলে স্যাররাই, শিক্ষকরাই কিভাবে বুঝবেন যে এই ছেলেটাকে নারিশ করা উচিত, আর ছাত্ররাই কিভাবে বুঝবেন যে এখন থেকে আমার উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি নেওয়া উচিত? ফাহাদ, এটা কঠিন প্রশ্ন। এটা অপ্রিয় সত্য কথা বলতে হয়, ততটা আমি বলবো না, নিজের গায়ে লাগবে। আমি আমার সন্তানের বিরুদ্ধে কথা বললে সেটা আমারই তো লাগে। যে জেনারেশন চোখের সামনে দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ, বহু বছর যাবৎ, কয়েক বছরে, হ্যাঁ ইদানিং আরও এটা ডিটেরিয়েট করেছে। কোনো কিছুই সিরিয়াসলি করতে চাচ্ছে না, ছাত্র পড়াশোনাটা ঠিক মতো করবে না, শিক্ষক দায়িত্ব পালন করে যাচ্ছে মেকানিক্যাল, পাইকারি বলছি না, বেশিরভাগই যে গোড়ার যে জিনিসটা জানার কথা শিক্ষকের, যেটা পড়াবো তার 5 গুণ তো জানতে হবে, তাই না? আমি যেটা পড়াচ্ছি সেটা তো ছাত্রকে মেসেজ দিচ্ছি, ওটা কোত্থেকে আসলো এটা আমার আইডিয়া থাকতে হবে, তাই না? আমি সরি স্যার, আপনাকে একটু ইন্টারাপ্ট করতেই হচ্ছে, যে পড়াবো 5 গুণ জানতে হবে, এটা কিভাবে বুঝতাম স্যার? যখন আপনি ক্লাসে আসতেন, আপনি যখন হেডে হেডে লেকচার ডেলিভার করতেন, আমরা বুঝতাম যে এখানে আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ, আমাদের কনটেক্সট, ডেভেলপড কনটেক্সট, আন্ডার ডেভেলপড কনটেক্সট, সব কিছু স্যারের মাথায় আছে। স্যারের অসংখ্য ঘটনা আছে, স্যারের বর্ণাঢ্য জীবন আছে, জ্ঞানের চর্চায় স্যারের অনেক পথ চলা আছে, সেখান থেকে এক এক সময় এক একটা লাইন আসতেছে। এই যে স্যার, এই জায়গাটা কি এখন আমরা মিস করে না স্যার এখনকার ছাত্ররা? থ্যাংক ইউ। আবার আমি ছাত্রদের বিপক্ষেও বলতে চাই স্যার, যেটা আপনি বলেছেন যে একদমই সিরিয়াস না প্ল্যানিং, না পড়াশোনা। এখন আমি, আমার মনে হয় এটা যেটা তুমি বলছো, ওই সময় যারা অ্যাপ্রিসিয়েট করতো, এটা এক সময় ছিল, কারণ আমি তো আসছি ইকোনমিক্স থেকে, ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো অবস্থা যখন, এনলাইটেন্ড আউটস্ট্যান্ডিং টিচাররা যখন ছিল, হ্যাঁ পলিটিক্যালি অন্য লাইন, কিন্তু আমি তাদের ছাত্র, বড় বড় শিক্ষক,
বাংলাদেশে বড় বড় অর্থনীতিবিদ যাদের দেখে ইন্ডিয়ান ভিকে রাও বলছিল বাংলাদেশে বসে ইকোনমিক্স ডিপার্টমেন্ট এক সেমিনারে বলেছিলেন, এবং বাইরে সাংবাদিকদেরও বলেছিলেন। ভিকে আরবি রাও ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, স্বাধীনতার পরে এখানে এসে বলছিলেন যে বাংলাদেশে আর যাই অভাব থাকুক, ইকোনমিস্টের অভাব নাই। তো আমি সেখানকার সেই এনলাইটেনমেন্টে আমি দেখেছি টিচাররা কী পরিমাণ পড়াশোনা করে, কতটা জানে। আমার আপত্তি ছিল একটাই, কেন এরা বাম দিক, সেটা পরে হয়েছে, কিন্তু প্রচণ্ড জ্ঞানী। বর্তমান অবস্থা খুব খারাপ। কেন খারাপ সেটা আর একটা পয়েন্ট। পড়াশোনা কেউ করছে না, লাগছে না পড়াশোনা করা, ছাত্ররা পড়া শুনতে চাচ্ছে না। আর এই মার্কেটে, জব মার্কেটে ঢুকতে চাচ্ছে একটা সার্টিফিকেট নিয়ে। তাদের যে ব্যাকগ্রাউন্ড, বাবা মা যে কষ্ট করে টাকাটা পাঠাচ্ছে, আগে আমাদের বাবা মাও কিন্তু ওই রকমই, কিন্তু তার ধৈর্য ছিল ছেলেটা শিখে টিকে মানুষ হোক, তারপরে যদি কোরআন দিতে পারে দেখ, না দিলে আমার চলবে, আমি এই অল্প খেয়ে থাকবো, তোমার আম্মা আমার আম্মা একই তো থাকবো। আর আমার অবশ্য অকালে মারা গেছে তারা, যাই হোক। এখন বোধহয় বাবা মারও প্রেশার, সব বিক্রি করে তোমারে দিলাম, তাড়াতাড়ি আমারে এটা দাও, আমি চলতে পারছি না। যে কারণে হোক এরা এত দৌড়াচ্ছে, আমাদের ছাত্ররা কেবল দৌড়াচ্ছে আর মোবাইল, কোথায় কি পাবে তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি বেরো হবে। একটা এক্সাম্পল দেই, এই হ্যাঁ একবার ডাইরেক্টলি হিট হয়ে যাবে হয়তো, হোক, অসুবিধা নেই, আমি ভয় পাই না। আমি এটা রিসার্চের ক্লাসে ছিলাম গতবার, তো ওখানে আমি বলেছি এই রিসার্চের করার জন্য 3 মাস সময় হওয়া উচিত মিনিমাম, ওটা 1 মাস কিচ্ছু করা যায় না। ওখানে প্র্যাকটিস ছিল, রিসার্চের লেকচার হবে, করতে দেওয়ার সময় পরীক্ষার পরে 1 মাস সময়। আমি বলেছি এটা 3 মাস না হলে এটা হয় না। ইনস্টিটিউটের সিনিয়র প্রফেসররা তাতে রাজি হয়ে গেছে, এটা কিন্তু প্র্যাকটিস নাই, কিন্তু তারা ওকে স্যার 3 মাস। হঠাৎ করে দেখলাম ছাত্ররা আপত্তি করছে, ভেরি ইন্টারেস্টিং, কিন্তু না স্যার আমরা তাড়াতাড়ি বেরোতে চাই, সে 1 মাসে চায়। বহু কষ্টে তাদেরকে রাজি করানো হয়েছে 2 মাস। কি বুঝতে পেরেছ ঘটনা দিক কি মনে হয়? তাড়াতাড়ি বেরোনোর। আরও এক্সাম্পল আছে আমার চোখের সামনে, তুমি ওখানে গেলে পাবে। সবকিছুতে একটা তোমার এই সব লাইব্রেরির সামনে পাওয়ার একটা চেষ্টা, লাইব্রেরির সামনে বিরাট লাইন। আমি খুশি হয়ে গেলাম ইনস্টিটিউটে, যে বললাম আজকে তো এত ছাত্ররা 1.5 মাইল লাইন একেবারে লাইব্রেরিতে ঢোকার জন্য, লাইব্রেরি খোলে নাই, দারুণ ব্যাপার, তো কোনোদিন দেখি নাই। তখন আমাকে একজন বললো লাইনটা কিসের জানেন না, গেল এটা খুললি যে ওই বিসিএস এর যে বইগুলো আছে তাড়াতাড়ি কে ধরবে। এই পরে দেখলাম ঘটনা সত্য, অর্থাৎ আমি যা ভাবছি তা না। এত ব্যস্ততা যদি থাকে ডিগ্রি নেওয়ার জন্য, তাহলে সে বেশি জ্ঞানের মধ্যে যাবে না। আর টিচার যদি সেটা বুঝতে পারে যে ওরা ইম্প্যাশেন্ট, আমি বেশি বললে সে পছন্দ করছে না, এরকম মেকানিক্যালি হবে, তারও তো পড়ার দরকার নাই, একটার সাথে আর একটা কানেক্টেড। অ্যাজ এ হোল সোশ্যাল এনভায়রনমেন্ট এমনই যে কেউ গভীরতায় যাবে না। এখন কি হবে? এই তো একে হলো আপাতত জ্ঞান চর্চা দারুণভাবে কমে যাবে, কমে গেছে। এখান থেকে একদিন হয়তো ঘুরে দাঁড়াবে আবার, যে এত কমাটা ঠিকটা, আবার এই সমাজের মধ্যে একটা উপলব্ধি আসবে, না আমরা এটা চাই না, উই হ্যাভ টু ওয়েট। আরেকটা জিনিস, যে এর মধ্য থেকে আরেকটা জিনিস হবে, আশাবাদী বলেই বলছি, এবং কিছু লক্ষণ আছে, যে ওই গভর্নমেন্ট চাকরি, বিশেষ চাকরি দিচ্ছি 5 লক্ষ, পাচ্ছে 5,000, কাজে এটা দিয়ে হবে না। তখন সে বাধ্য হবে কিছু না কিছু তৈরি করতে, ছোটোখাটো এন্টারপ্রেনারশিপে, যখন চাকরি হবে না। এবং যদি একজন এন্টারপ্রেনার দাঁড়ায়, তার দেখা দেখি আরও 5 জন হবে। আজকে তুমি যে যুগে এন্টারপ্রেনার হয়েছো, এটা একটা এক্সেপশনাল টাইম। ওই সময় এরকম সমাজ পারমিট করে না, বাধ্যও করে না, একটা তাগিদ থাকতে হয়, সে তাগিদটা ছিল না। এখন তাগিদ আছে, চাকরি বাকরি লিমিটেড হয়ে গেছে, বাইরে যাওয়ার সুযোগও লিমিট হয়ে গেছে, আর বাইরে যায় তো লেবার হিসাবে, আমি লেবার না হয়ে আমি এখানে এমপ্লয়ার হব, সেটা আরও একটা চায়ের দোকান দেবো, সেটাও মোর প্রেস্টিজিয়াস। এই চিন্তাটা কিন্তু ক্রমান্বয়ে আসছে দ্রুত। কাজেই সব সিচুয়েশনের একটা বিল্ট ইন এফেক্ট আছে, ভালো এফেক্টও আছে। বর্তমানে যে তাড়াহুড়াটা, এর মধ্যে থেকে আমার মনে হয় ইনোভেশন আর এন্টারপ্রেনারশিপ দাঁড়াবে উইদিন এ শর্ট পিরিয়ড, 5 ইয়ার্স। ইনশাআল্লাহ স্যার, আমরা সেই বাংলাদেশের আশা করছি স্যার। স্যার আমি একটু, আপনি তো একজন মানে প্রখ্যাত ইকোনমিস্ট। আমি সেটা জানি না, আমি নিজেকে খুব বড় কিছু মনে করছি না, কারণ
যে কন্ট্রিবিউশন করার কথা যতখানি সেটা করতে পারিনি, কারণ আমারও আর্থিক প্রেশার ছিল, ঠিকমতো চেষ্টাটা করতে পারিনি। মূল জিনিসটা আমি বুঝি কি হওয়া উচিত, সেই আইডিয়াটা হয়েছে হোল ওয়ার্ল্ডের ইতিহাস, ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা আমি পড়েছি, আমি জেনেছি আমার জন্য কি হওয়া উচিত বাংলাদেশে, আমি সেটা বুঝতে পারি। কিন্তু গভীরে যে আরও চর্চা লাগতো একাডেমিক জগতে, সেটা করতে পারিনি। ফার্স্ট জেনারেশন তাই হয়তো। স্যার আপনি কিন্তু স্যার একজন উদ্যোক্তাও। কিভাবে স্যার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অনেক বই লিখেছেন, সেটা একটা উদ্যোগ ছিল। আপনি স্যার একটা পুরো ডিপার্টমেন্ট হ্যাঁ, স্টার্ট করেছেন, ইনস্টিটিউট স্টার্ট করেছেন, যেটা একটা উদ্যোগ ছিল। হ্যাঁ, এটা আমি বলব স্যার যে উদ্যোক্তা হওয়ার জন্য আপনার এই আজকের এই আলোচনাটা যদি কেউ শুনে, এই অল্প সময়ে স্যার তার জন্য যথেষ্ট যে সে আসলে সিরিয়াস হওয়া দরকার। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা আমি আমার টিমকে অনেকবার বলেছি, যে সাহসী নেতৃত্বই উদ্যোক্তা, তো সাহসী নেতাই উদ্যোক্তা। এই জন্য স্যার আপনার আজকের কথায় উদ্যোক্তা হতে হলে কিভাবে স্টার্ট করতে হবে, একটা বলেছি আমি, আবার স্যার আপনার Risk- মতো উদ্যোক্তা যদি কেউ হতে চায়, কিছু সময়ের জন্য রিস্ক নিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। এটা ওই সময় আমি একটু উদ্যোক্তা হলাম, লাইসেন্স নিলাম, অফিস বানালাম এবং থার্ড বাটে চললাম। আমি এমডি, বহু লোক ফেল করেছে এই কারণে। Right. সেটা না, কিছুদিন আমাকে বিল্ড আপ করতে হবে, জিনিসটাকে ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে, অ্যাসেট বিল্ড আপ করতে হবে, গুডউইল বিল্ড আপ করতে হবে এবং মানুষের আস্থা, কনজিউমারের আস্থা অর্জন করতে হবে। এই যে সময়টা ইন্টারিম পিরিয়ড, বা এটাকে বলা হয় জেস্টেশন পিরিয়ড, স্যার এটা এন্টারপ্রেনারশিপের লিটারেচারই আছে, জেস্টেশন পিরিয়ড। এইটা আমাদের হঠাৎ করে যারা উদ্যোক্তা হয় ওরা এটা জানে না। জানেন না স্যার। স্যার আপনার কথার মধ্যে কিন্তু একজন শিক্ষক হলেও কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, আপনার জীবনে তার গল্প আছে, আপনার কথার মধ্যে তার গাইডলাইন আছে। সে আমি তাহলে একটু নিজের পক্ষে বলি। স্যার উদ্যোক্তা যদি ওই প্রসঙ্গে, মানে স্যার সোশ্যাল এন্টারপ্রেনার হতে পারে, সব ধরনের একজন আমি ভালো entrepreneur চাকরিজীবী হিসেবে হতে আমার পারে। আছে স্যার। অর্থনৈতিক নাই, কিন্তু আমি এটা তো দেখেছো ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স। হেলথ, এটা তো আর আমি স্যার একা আমি না। এটার ছাত্র, ফার্স্ট হ্যাঁ, এনলিস্টেড আমি স্টুডেন্ট একা না, আমি এই ইনস্টিটিউটের। তখনকার মিনিস্টার, ডিএফআইডি, ভাইস চ্যান্সেলর সবাই জড়িত। হ্যাঁ, অবশ্যই আমি মূল ব্যক্তি যে এটাকে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি দর্শকদের এদেরকে সুবিধার্থে বলছি স্যার, ঢাকা কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের কিন্তু স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। গ্রামে হাই স্কুল স্যার। করেছি একটা, নিজের গ্রামে, হ্যাঁ, এটাও একটা প্রচণ্ড পরিশ্রমে, কারণ সোশ্যাল এনভায়রনমেন্ট আমাকে সাপোর্ট করেনি। করেন। ওখানে চায় না, তারা চায় না নানা কারণে। একটা করুণ অভিজ্ঞতা, বলার দরকার নাই। স্কুল করেছি প্রথমে, তারপরে আমি হেলথ সেন্টার, যেটা ইউনিয়নের একটা হেলথ সেন্টার আছে না, ওইটাকে আমি বাড়ির দরজা, আমি গভর্নমেন্টকে বলেছি তুমি আমার এখানে দিলে আমি জমিটা আমি দেবো, তোমার কিনতে হবে না। এটা একটা বিশাল ব্যাপার স্যার। কেন করেছি আমি? গভর্নমেন্ট এক জায়গায় কিনতে যাচ্ছে, সেটা ইউনিয়নের একেবারে মাথায়। স্যার আমি বলেছি আমার এইখানে একটা মাঝামাঝি হয় মাঝামাঝি। লোকেশন। তো বলছে আমি তো ওখানে প্রায় কমিট করে রেখেছি জমি, কিছু টাকাও দিয়ে বলছি ওইখানে। তখন আমি বলছি তোমার এখানে, আমার এখানে কোনো টাকা দিতে হবে না। এক বিঘা জমি জি স্যার। অনেকখানি, 45 শতাংশ, 45 স্যার, আহ, বিঘার বহু থেকে বেশি বহু কিন্তু স্যার, দামের জমি। 1.5 বিঘা হ্যাঁ, প্রায়। এইটা আমি দিচ্ছি, তোমার দিতে হবে না, ওইটা তুমি ফরগেট করো। মানুষও তাই চায় এখানে হোক। আমি এটা করেছি স্বাস্থ্য। তারপর একটা কলেজ হলো না ওই নানা কারণে, হয়ে রয়েছে সবই, কিন্তু থমকে আছে এখন, মানে আপাতত থমকে আছে, ওই যে পলিটিক্যাল সায়েন্স, এই কারণে হবে। এবং আমরা হবে, বলতে মানে পারি স্যার ইনস্টিটিউট কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের মতো। তাহলে আপনি আমি যেটা করেছিলেন ইনস্টিটিউট অলরেডি, এগুলো আমি করেছি, কেউ করতে বলেনি, ওই একই আইডিয়া থেকে। এবং বিশ্ববিদ্যালয়ের Someone ভেতরে একটা has to বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা সেটা বিশ্ববিদ্যালয়। অবশ্যই কাজে এই আমি এটাকে এন্টারপ্রেনারশিপ বলো আর না বলো, হ্যাঁ বলতে পারো উদ্যোগী, এটাও তো এক ধরনের উদ্যোক্তা। এবং অত্যন্ত হস্টাইল ক্লাইমেটের মধ্যে, মানুষ চায় না, তার মধ্যে করেছি। স্যার সবার জন্যই ক্লাইমেট এরকমই থাকে, কোনো না কোনো চ্যালেঞ্জ থাকে। উদ্যোক্তা হোক বা আপনার মতো শিক্ষক হলেও, অন্য কোনো চাকরিজীবী হলেও, যে কোনো পেশায় যে থাকুক, সে চাইলেই উদ্যোক্তা হতে পারে, সমাজের কেউ জন্য পারে অনেক কিছু এবং করতে পারে। উদ্যোক্তা হতে হবে, নতুন কিছু করাই তো উদ্যোক্তা, উদ্যোক্তা। এবং সমাজের ওয়েলফেয়ারের জন্য, Right, sir. ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তবে আমি মনে করি ওই উদ্যোক্তার দরকার, এই আমি যে উদ্যোক্তার কথা বললাম তোমাকে, আমি যেটা করি এগুলোর দরকার নেই। একেবারে মার্শালিয়ান বা সম্পিটারের যে উদ্যোক্তা, সেইটা নিজের প্রফিট অর্জনের জন্য কাজ করবে, সে এই সমাজে জিনিস তৈরি করবে, তাহলেই আমার জিডিপি বাড়বে, তাহলেই আমার এমপ্লয়মেন্ট বাড়বে, তাহলেই আমার এক্সপোর্ট বাড়বে, সব প্রবলেমের আমার কনজিউমাররা হ্যাপি হবে। তাতে প্রফিট যত হোক এটা আমি দেখব না,
কিন্তু আমার এখানে তখনই গোলমালটা লেগে যায়, ও তো করে প্রফিটের জন্য। তো প্রফিটের জন্য করলে অসুবিধা কী? আমি যে বেনিফিটগুলো পাচ্ছি, এটা কিন্তু একটা জেলাসিরও ব্যাপার, যে একই পর্যায়ের লোক আমরা। এদেশে তো টাটা বিরলার ঐতিহ্য নাই, সবই তো নতুন। একজন আর একজনকে হিংসা করে, ও এত তাড়াতাড়ি বড় লোক হয়ে যাচ্ছে, আমি হতে পারছি না, ওকে সর্বনাশ করো, ওকে ক্ষতি করো, এই অ্যাটিটিউডটা এখানে আছে। কিন্তু আমার বক্তব্য, যেই করুক, আমার শত্রু যদি এন্টারপ্রেনার হয়, উই শুড এনকারেজ। কেন? এর ফলে যে আউটপুটটা হবে, দ্যাট উইল বি দ্য পার্ট অফ জিডিপি। আমার জিডিপি বাড়বে, তারপরে আমার কনজামশন বাড়বে, এক্সপোর্ট বাড়বে, অ্যান্ড অ্যাবভ অল এমপ্লয়মেন্ট বাড়বে, সোশ্যাল সোশ্যাল প্রফিট হবে, সোশ্যাল ওয়েলফেয়ার বাড়বে। ও ট্যাক্সের কথা তো বলি না, গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। কাজে এইটাকে এনকারেজ না করার কোনো কারণ নাই। অথচ এনকারেজ হচ্ছে না, যে পরিমাণ লাগে সেটা হচ্ছে না। আমেরিকা এখনও যে পরিমাণ সাপোর্ট দেয়, ব্রিটেনে এখনও যে পরিমাণ সাপোর্ট দেয়, জাপানে, এই কোরিয়ায়, ওরা তো ভয়ঙ্কর। এই যে সিঙ্গাপুরে, তাইওয়ানে তো অ্যাগ্রেসিভ সাপোর্ট গভর্নমেন্টের, এখানে সেটা নাই। এই রকম লাগবে, এই গভর্নমেন্টকেও সেটা বুঝতে হবে। বর্তমান গভর্নমেন্ট, ভবিষ্যতের গভর্নমেন্ট, সবার এটা বুঝতে হবে যে এই একটাই ওয়ে হলো তাড়াতাড়ি ডেভেলপ করার, এন্টারপ্রেনারশিপ। স্যার 16 বছর আগে যখন আপনার সাথে আমার দেখা হয়, তখন আমাদের তো কোনো অফিস ছিল না। তারও 3 বছর 2 বছর পরে আমাদের একটা ছোট অফিস হয় গাউসুল আজম মার্কেটে, স্যার নীলক্ষেতের দিকে ছোট একটা ঘর দোকান। এরপরে সেখান থেকে স্যার আজকে আপনি একটা বিল্ডিংয়ে আসছেন। এই বিল্ডিংয়ের পুরোটাই আমাদের 9 তলা বিল্ডিং, পুরোটা আমাদের অফিস, এবং পাশের বিল্ডিংয়েরও 4টা ফ্লোর আমাদের অফিস। এই যে বিশাল ট্রান্সফরমেশন এবং এই 16 বছর আপনার দেখা, স্যার কি কি খারাপ এবং কি কি ভালো দিক দেখলেন স্যার? না, খারাপ তো না। আমার যে বিশ্বাস, অনেকটা বলতে পারো, প্রফেসর আশরাফ চৌধুরী বলছিল, উনি হলেন কি শিল্পায়নের পক্ষে জেহাদি। আশরাফ চৌধুরী আছে ইকোনমিক্সের, বলছিল উনি যত্রমাত্র জেহাদি, এ লাইনে এইটাই লাগবে বাংলাদেশে, এছাড়া অন্য কিছুতে হবে না। অন্য একটু মিক্সচার চায়, মিক্সচার এত না, প্রাইভেট ওনারশিপ এত না, ইত্যাদিতে। যাই হোক, এই ডেভেলপমেন্টটা আমি বলবো, তুমি রাইট টাইমে যেভাবে গ্রো করার, স্লোলি এবং সাহসের সঙ্গে স্যাক্রিফাইস করে সেই নিয়মগুলো ফলো করেছো, এবং সেই জিনিসগুলো ফলো করলে এই আউটকামই হয়, যে আউটকাম তুমি পাচ্ছ। অন্যরা যারা অনেকে ফেলোর হয়েছে, আমারই পরিচিত অনেকে ফেল করেছে, কারণ সেই গ্রামারটা মানেনি। একটু আগে যে গ্রামার কথা বললাম, এবং এন্টারপ্রেনারশিপ মানেই এই যে তুমি একটা ছাপরা ঘর থেকে উঠে উঠে একটা বিল্ডিংয়ে আসবে, বড় বিল্ডিংয়ে আসবে, তারপর বিরাট এরিয়ার মালিক হবে। একটা সময় হইতে পারে দেশে বিদেশে তুমি এরকম আর বড় বড় প্রকল্প অফিস পরিচালনা করবে। এটাই তো এর নিয়ম। তাই এই জন্য তোমাকে শুরুতে বিরাট কিছু থাকতে হবে। কোনো জমিদারের ছেলে না, না না, ওই তন্ত্রটা তো মধ্যযুগের ব্যাপার। ওই সময় জমিদার রাজারাই সব করতো। এই যুগ মানেই একজন মেকানিক হয়ে যাবে, বিরাট ফোর্ড হয়ে যাবে, হেনরি ফোর্ড। হেনরি ফোর্ড গাড়ি ধুইতো নিজে, যখন গাড়িটা বাইর করছে সে গাড়ি নিজে ধুইতো, পরিষ্কার করতো, মেশিন টেশিন নষ্ট হলে নিজে ছাড়তো। অল্প টাকার মালিক, নিজের জীবনেই তারপর গাড়ি বিক্রি করেছে, এক্সপোর্ট করেছে। তারপর তার ছেলে তো বিরাট, একসময় আমেরিকার সর্বশ্রেষ্ঠ ধনী হয়েছে। তো ওখানে এই ছোটরাই আমেরিকায় বড় হয়েছে। ব্রিটেন কেন পিছিয়ে ছিল? রাজরাজাদের কন্ট্রোলের জন্য। আমার এখানে রাজরাজরা নাই, এটা একটা ভালো দিক। কোনোদিন ছিল না, অনেক আগে থাকলেও তাদের তো আর ইয়া নাই। আমার এখানে একটা ভালো পরিবেশ হতে পারে যদি ওই কয়েকটা যে অবস্টাকল বললাম, ওই অবস্টাকল দূর করা, এবং এখানে গভর্নমেন্টের রোল আছে। গভর্নমেন্ট একটু রোল প্লে করলেই হবে। আমি আশা করছি যে ভেরি সুন গভর্নমেন্ট এই দিকে অ্যাটেনশন ড্র করবে। কেন করবে? কারণ এছাড়া কোনো উপায় নাই ডেভেলপমেন্টের। এইটা যে কোনো গভর্নমেন্টই বুঝবে খুব তাড়াতাড়ি। স্যার, এই যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ইকোনমিস্ট হিসেবে এবং আপনার জায়গা থেকে স্যার, বাংলাদেশকে কি স্যার কোনো ডিপ্রেশন হয়েছে, বা বাংলাদেশ কি এই মুহূর্তে কোনো মন্দা অবস্থা যাচ্ছে, বা কি মনে হয় স্যার? মার্শেলিয়ান থিওরি কি থিওরি বলে কি, সেখানে সাপ্লাই আর ডিমান্ড যদি সমান হয়, ইকোনমি তার কোনো প্রবলেম হবে না। সব জিনিসের সাপ্লাই, সব জিনিসের ডিমান্ড সমান হইলে, এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ড সমান হবে, ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট থাকবেই না। কারণ যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাই তো বিক্রি হয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে এন্টারপ্রেনার আসবে, বেশি জিনিস তৈরি হবে, বেশি ডিমান্ড হবে, অটোমেটিক্যালি প্রবলেম সলভ।
ইকোনমি উইল ডেভেলপ, সাপ্লাই কার শিফট করবে, ডিমান্ড কার শিফট করবে, ইকোনমি উইল ডেভেলপ, ফুল এমপ্লয়মেন্ট সহ। আনএমপ্লয়মেন্ট হবেই না। কেন আনএমপ্লয়মেন্ট হবে? যে লোকটা আনএমপ্লয়েড সে তো জানে যে আমি একটা জিনিস তৈরি করলে সেটা বিক্রি হয়ে যাবে, যদি বিক্রি না হতো তাহলে সমস্যা হতো। দিস ইজ ক্লাসিক্যাল, এটা হলো মার্শালের আগে সেজ ল, এটা হলো ক্লাসিক্যাল থিওরির ম্যাক্রো। ম্যাক্রোতে কোনো সমস্যা নাই, যে সমস্যা মাইক্রোতে তুমি শুধু সাপ্লাই ডিমান্ড সমান করো। এটা হলো ব্যাকগ্রাউন্ড। 1929 এক ভয়ঙ্কর অবস্থা হলো এটার বিপক্ষে ব্রিটেনে, হোল ওয়ার্ল্ডে, যেটাকে বলা হয় গ্রেট ডিপ্রেশন। ইনকাম বাড়ছিল ওই সব দেশে। তো মাঝে মাঝে একটু একটু সাইকেল হতো, ছোটোখাটো একটু কমতো আবার বাড়তো, একটু কমতো বাড়তো, এটাকে কেউ খেয়াল করেনি। ওটা মনে করতো যে এটা মানি সাপ্লাই একটু কমিয়ে একটু বাড়িয়েই প্রবলেমটা সলভ করা যায়। কোয়ান্টিটি থিওরি নামে একটা জিনিস আছে, সেখানে ওই একটা ইকুয়েশন আছে, ওটা দিয়ে দেখানো যায় মানি সাপ্লাই বাড়াইলে তোমার ইনকাম বাড়বে, মানি সাপ্লাই বাড়লে রেট অফ ইন্টারেস্ট কমবে, রেট অফ ইন্টারেস্ট কমলে ইনভেস্টমেন্ট বাড়বে। কাজে ওই ছোটোখাটোটা কেউ আমল দেয়নি। কিন্তু 1929 যে কোনো কারণে দেখা গেল যে ইনকাম আর এমপ্লয়মেন্ট দুইটাই তো একই সাথে কমতে কমতে আগের চেয়ে, আগে যদি 100 থাকে তখন হয়ে গেছে 33। চিন্তা করছো চেঞ্জটা কোথায়? আজকের বাংলাদেশে যে জিডিপি যদি আগামী বছর এসছে 10% কমে, তুমি আটকে উঠবে। সেখানে কোথায় গেছে জানো? 33 চলে আসছে। হ্যাঁ, নাই। তখন সবাই কেঁপে উঠেছে, পণ্ডিত বলো, ইকোনমিস্ট বলো, যে পৃথিবীতে মহামারীও লাগবে না, ধূমকেতুও লাগবে না, পৃথিবী শেষ। হ্যাঁ, এতেই শেষ হয়ে যাবে। কারণটা কি কেউ বুঝতে পারছে না। মার্শাল সেজলা বলছে তো সাপ্লাই ডিমান্ড সমান হলেই কোনো সমস্যা নাই, সমান তো মার্কেটে। তারপরে এটা কেন? মূল কথাটা হলো বাজারে যদি ইনভেন্টরি হয়, বাজারে যদি একটা ইকোনমি ফুল এমপ্লয়মেন্টে আছে বা প্রায় ফুল এমপ্লয়মেন্টে আছে, তখন দেখা গেছে যে কোনো কারণে অনেকগুলো জিনিস বাজারে বিক্রি হচ্ছে না, ইনভেন্টরি। সেই যদি বিক্রি না হয় তাহলে ইন্ডাস্ট্রি ওই সিগন্যাল পাবে না, এবার আউটপুট কমাতে হবে, কারণ গতবার একটা বিক্রি হয় নাই। এইটাই হলো রহস্য। এইটা ক্লাসিক্যাল ইকোনমিস্টরা তখনকার পিরিয়ডিকে বুঝতে পারেনি, একজনেই বুঝছে, কিনস। যে ইনভেন্টরি যদি হয় তাহলে ইকুইলিব্রিয়াম হইলেও লাভ নাই, বর্তমানে যে মার্কেট সমান হইলেও লাভ নাই, আগামী বছর ইকুইলিব্রিয়াম হবে না, ওই সাপ্লাই কমে যাবে, যখন মানে এমপ্লয়মেন্ট কমে যাবে। এমপ্লয়মেন্ট যদি কমে যায়, যে লেবারটা আনএমপ্লয়েড হলো সে তো বাজারে কিনবে না, তাহলে অবিকৃত মানে ইনভেন্টরি আরও বাড়বে। হ্যাঁ, আরও আনএমপ্লয়মেন্ট চক্রাকারে আবার ওই ঘটনা ঘটবে, ভয়ঙ্কর হতে হতে ডিপ্রেশন হয়ে গ্রেট ডিপ্রেশন হয়ে যাবে। আমি সংক্ষেপে, এটার মধ্যে খুব মজা আছে, আমি সেটাই গেলাম না। আচ্ছা, এটা আমার খুব প্রিয় এরিয়া। এইটার নামই হলো কিনসিয়ান রেভলিউশন। তো সলিউশন কি সংক্ষেপে বলছি, কিন্তু ভিতরে যাইনি। এইটুকু দিয়ে আবার ডিফ্লেশন থিওরি ব্যাখ্যা করা যাবে না, আরও ভিতরে যেতে হবে। কিন্তু মূল কথাটাই, ইনভেন্টরি হতে পারবে না। সলিউশন কি? কিনসের আগে ইকোনমিস্টরা বিশ্বাস করত গভর্নমেন্টের বাজেট শুড বি অলওয়েজ ব্যালেন্সড। গভর্নমেন্ট যেটা আয় করবে ট্যাক্স, খরচ হবে ওইটি, এর বেশি না। কিনস বলল যে এই ডিপ্রেশন হওয়ার মূল কারণ হতো ইনভেন্টরি। একবার যদি ইনভেন্টরি হয় তাহলে ইনভেস্টররা ঘাবড়ে যায়, ইনভেস্টমেন্ট কমিয়ে দেয়। ওই যেটা বললাম, প্রোডাকশন কমিয়ে দেয় প্রাইভেট ইনভেস্টররা। এই মুহূর্তে দুইটা ওয়ে আছে। একটা হলো ওই যে ইনভেন্টরি হয়েছে এটাকে নষ্ট করো, সামহাউ কিনে গভর্নমেন্ট জমা দেখ, বাইরে দিয়ে দেখ, আটলান্টিকে ডুবিয়ে দেখ, কথার কথা আর কি। আটলান্টিকে ডুবিয়েও ছিল 2-1 বছর, হ্যাঁ, মার্কেট এস্টাবলিশ করার জন্য। আর একটা ওয়ে হলো গভর্নমেন্ট ইনভেস্ট দাঁড়াবে। ওই সময় গভর্নমেন্ট এগিয়ে আসবে, যেখানে যেখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট আসে না, গভর্নমেন্ট টাকা ঢালবে। 2-1 বছর টাকা ঢাকলেই আবার প্রাইভেট ইনভেস্টর ওখানে চলে আসবে। এই প্রসঙ্গে আমি আমার প্রতিবেশী দেশ থেকে একটা এক্সাম্পল দিই, ডিপ্রেশন প্রসঙ্গে। এই বছর কয়েক আগে আদানির বিরুদ্ধে কী কী কেস ফেস হয়, আদানির অবস্থা খুব খারাপ হয়, বিরাট সমস্ত লোক তার কাছ থেকে টাকা নেয়। সে তো পাবলিক লিমিটেড কোম্পানি, টাকা হি ওয়াজ ইন সিরিয়াস ট্রাবল, ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। সে কী করলো যেন, সামহাও টাকা জোগাড় করলো, হাত পা ধরেও যে আমাকে 3 মাসের জন্য টাকা দাও,
অ্যাট এনি রেস্ট, অ্যাট এনি ইন্টারেস্টেড, ডাজন্ট ম্যাটার, অল্প দিনের জন্য আমি নেব, ওই ইকোনমিক থিওরিটা জানে। আস্থাটা যদি আমি ফিরিয়ে আনতে পারি তাহলে স্বাভাবিক। তাহলে কাজ হয়ে যাবে। 3 মাসে কে কে টাকা চান আসেন, কোম্পানিকে তার অফিসারদের নির্দেশ দেওয়া, যে যা টাকা চাবে দিয়ে দাও, এই টাকার ব্যবস্থা করছি। কোত্থেকে টাকা সেটা রহস্যজনক, হতে পারে এটা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকে দিয়েছে, কারণ তারা সরকার দিয়েছে। হ্যাঁ সরকারি, এটা রিজার্ভ ব্যাংক কিন্তু পুরো সরকার না, পুরো সরকার না স্যার। কিন্তু হ্যাঁ সরকারের পৃষ্ঠপোষকতা দাও, উই ক্যান ট্রাস্ট হিম, ও টাকা মারবে না। হ্যাঁ অল্প দিনের জন্য, উইদিন 3 মাস সে ঘুরে দাঁড়ালো, এবার ইন্ডিয়ার রিসেস না। এবার স্যার আমি বাংলাদেশ প্রসঙ্গে আসার আগে স্যার কথাটা বলতে নেই, স্যার। এবার সে আবার ঘুরে দাঁড়িয়েছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো আস্থাটা ফিরে জানা, তাই না? আস্থা গভর্নমেন্ট equal যদি- to কি না, স্যার মন্দা গভর্নমেন্ট- ছাড়া অবস্থা মানে গভর্নমেন্ট যদি অনাস্থা। না, গভর্নমেন্ট যদি এক্সপেন্ডিচারটা বাড়ায় তাহলেই আস্থাটা ফিরে আসে। স্যার মন্দার অনাস্থা দাঁড়াও, একই জিনিস দাঁড়াও। নাকি স্যার? প্রায় কিছুটা। প্রায়। জি স্যার। তাহলে আমি যেটা বললাম, ওই যে ইনভেন্টরিটা হয় কেন, বাজারে যে কোনো কারণে যদি ইনভেন্টরি শুরু হয়, ধরো আজকের কিংশুকে যেটা ঘটেছে এনজিওতে, আজকে যে ঢাকারবাসী সোনালী ব্যাংকের ওখানে 1000 লোক যেয়ে বলে আমি টাকা চাই, যে কোনো কারণে, ব্যাংক তো টাকা দিতে পারবে না, সে বলবে পারবো না, কালকে আসেন বা 1 মাস পরে আসেন, খবরটা ছড়িয়ে যাবে সোনালী ব্যাংকে সব জায়গায়, ব্যাংক টাকা দিতে পারছে না, তখন সবাই ভিড় করবে ওখানে, তারপর পরের দিন জনতা ব্যাংকেও ভিড় করবে, হ্যাঁ একটা ক্রাইসিস আসতে পারে, ভিড় করবে না, তেলের ক্রাইসিসের মতো। এই দিস ইজ কল্ড ব্যাংক ক্রাশ। জি স্যার। এটা হলো ডিফ্লেশনের একটা মূল বড় ধাক্কাটাই। জি স্যার। ব্যাংক ক্রাশ করলে পর গভর্নমেন্ট যে তোমার সাপোর্টটা, যে টাকাটা রাখছে তোমার এই টাকার এগেনস্টে, সে তো কুলাইতে পারবে না, তখন বাধ্য হবে গভর্নমেন্ট এমন লেজিসলেশন নেবে যাতে তোমার হাতে আর টাকা আসতে পারছে না। এটা হলো ডিপ্রেশনের একটা ডাইমেনশন। এনিওয়ে, স্যার বাংলাদেশ প্রসঙ্গে আসার আগে স্যার একটু বলতে চাই স্যার, ফুল এমপ্লয়মেন্ট মানে কি দর্শকদের জন্য আচ্ছা। বলছি, যে মানে অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড স্ট্যাটাস, যে সবাই তোমার এটা দিয়ে কি চাকরিতে- দরকার, তোমার এখানে কোনো না স্যার, মানে দর্শকরা যদি rewind করে বহু দেরি আছে। জি স্যার। ফুল এমপ্লয়মেন্ট মানে হলো, ডেফিনেশন হলো একটা অর্থনীতিতে যারা অ্যাবল বডিড, সবাই চাকরিপ্রাপ্ত অ্যাবল বডিড, স্যার। না না আছে ডেফিনেশনটা খেয়াল করো। জি স্যার। ইকোনমিক্স টেকনিক্যাল ব্যাপার, মানে এটা সাহিত্য। জি। হঠাৎ করে বলে দিলাম, মজা করে বললেই হবে হবে না, না, একটু একটু ডিপলি যেতে হবে। অপ্রিয় জিনিসও যেতে হবে। যেতে হবে। হ্যাঁ, আমি সাহিত্যকে খারাপ বলছি, অত্যন্ত সুন্দর জি, জিনিস, সুন্দর কিন্তু স্যার। সুন্দর, আমার এখানে অনেক অসুন্দর জিনিস আছে। আচ্ছা তাহলে 3টা জিনিস শর্ত ফুলফিল করলে স্যার। একটা ইকোনমিতে যারা কাজ করতে সমর্থ, যারা কাজ চায়, এবং যারা বর্তমান ওয়েজ রেটে, তাকে যে ওয়েজ রেট দেওয়া হবে সেইটাতে চাকরি ওইতে করতে রাজি যারা আছে। কাজ করতে রাজি, রাজি। এই 3টা শর্ত ফুলফিল যারা করে, তারা যদি কাজ পায় তাহলে ফুল এমপ্লয়মেন্ট, Employment। তারা যদি কাজ না পায় তাহলে আনএমপ্লয়মেন্ট। এখন কেউ যদি বলে না, আমি এত দামি লোক, আমার মাসে বেতন হয় 5 লাখ, ওরা দিচ্ছে আমাকে 30,000, করবো না কাজ, দিস ইজ কল্ড ভলান্টারি আনএমপ্লয়মেন্ট, যেটা আনএমপ্লয়মেন্ট না। এটা কিন্তু স্যার বাংলাদেশে অনেক আছে, না যাই হোক, পৃথিবীর সব জায়গায় আছে। সব জায়গায় আছে। কেইন্স ওটাকে আনএমপ্লয়মেন্ট বলেনি। বলেনি, তার আনএমপ্লয়মেন্ট হচ্ছে ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট। তাহলে কি দাঁড়ালো? ফুল এমপ্লয়মেন্ট মানে এই। রাইট তুমি যে অরিজিনাল প্রশ্নটা করছো ওটা শেষ করে নেই। স্যার, ওই প্রশ্নে আমি যাওয়ার জন্য একটা লিঙ্ক করছি স্যার। হ্যাঁ, স্যার আপনার একজন ছাত্র এবং আমার স্যার আপনার মতোই একজন প্রিয় শিক্ষক প্রফেসর হামিদ স্যার, স্যার একটা কথা বলেন সবসময়, যে সাবস্ট্যান্ডার্ড জায়গায় সব স্ট্যান্ডার্ড চলে না। সেই জায়গা থেকে স্যার কানেক্ট করব যে ফুল এমপ্লয়মেন্ট থাকছে, তো স্যার কেইন্স যখন থিওরি দিয়েছেন তখন ওখানে অলমোস্ট ফুল এমপ্লয়মেন্ট ছিল এবং হচ্ছিল। ওই জায়গা থেকে স্যার ওই থিওরিগুলো ঠিক আছে, এবং আপনার ডিপ্রেশনের সংজ্ঞা রিওয়াইন্ড করে যদি দর্শকরা শুনে হয়তো বা বুঝে যাবে ইনশাল্লাহ। স্যার এখন এই সব কিছু মিলে বাংলাদেশের অবস্থা কি? হ্যাঁ, এটা তো আমি আসতেছি, স্যার। ওইখানে তো আমি আসছি। স্যার ভ্রান্ত ধারণা যে ডিফ্লেশন, অনেকেই বলে এটা ডিফ্লেশন। তা ডিফ্লেশন কি, তুমি তো উপরন্ত আমাকে যেতে দাওনি, স্যার, সেটা শেষ করি। স্যার আপনি জানতে চান। মানে সেই ইনকাম ওই পর্যায়ে যাওয়ার পরে ফুল হ্যাঁ। এমপ্লয়মেন্ট হয়ে গেছে, ফুল এমপ্লয়মেন্ট নিয়ে আরও পার ক্যাপিটা ইনকাম আগাচ্ছে। স্যার এখান থেকে যদি কমে কখনো, এবং উল্লেখযোগ্যভাবে কমে, অ্যাপ্রিসিয়েবল লেভেলে কমে, তখন ইট ইজ কল্ড ডিপ্রেশন। অল্প কমলে বলে রিসেশন, ডিসিশন আর আর ডিপ্রেশনের পরে আরও কমলে বলে গ্রেট ডিপ্রেশন ডিপ্রেশন। তারপর সেখান থেকে উঠে প্রথমটার নাম রিকভারি, তারপরে বুম। যাই হোক, এখন তুমি তো ফুল এমপ্লয়মেন্টে যাওনি, জানি স্যার। তা তোমার এমপ্লয়মেন্ট বাড়ছে না, মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে একটু কমে, দিস ইজ নট দ্যাট প্রবলেম।
রাইট। ওটা ওই কিনসের প্রবলেম বা গ্রেট ডিপ্রেশন ডেভেলপড ইকোনমির যে প্রবলেম এটা না। তাহলে এটা কি? এটা কি? আমাদেরটা প্রবলেম হলো প্রবলেম অফ লো এমপ্লয়মেন্ট। রাইট। আমাদের এমপ্লয়মেন্টটা বাড়ানো দরকার, সেইটা বাড়ে না। এটা তো ওটা না, ফুল এমপ্লয়মেন্টে যে নামা না, রাইট স্যার। ওটা বাড়ানোর এক কায়দা। আর আমারটা কোনোদিনই বাড়েনি, কোনোদিনই ফুল এমপ্লয়মেন্ট হয়নি। আমার ফুল এমপ্লয়মেন্টে নেওয়াটাই হলো কাজ। মেইন কাজ। এবং এর জন্য কী করতে হবে সেটা আমি অলরেডি বলেছি। জি স্যার। অবশ্যই ইন্ডাস্ট্রি ছাড়া উপায় নাই। আর কেউ করে না। কেন এটা কি বলবো একটু? স্যার। কেন ইন্ডাস্ট্রি ছাড়া আর কেউ এই ফুল এমপ্লয়মেন্ট দিতে পারবে না? স্যার। এগ্রিকালচারাল সেক্টর খুব ইম্পর্ট্যান্ট। স্যার। ইনফর্মাল যে সার্ভিস সেক্টর, এই যে গরুর দুধ বিক্রি করলো, চাওয়ালা বা এসব, খুবই ইম্পর্ট্যান্ট এরা, কারণ প্রচুর মানুষকে এরা অবজার্ভ করে। রাইট। কিন্তু এরা পুরা মানুষকে অবজার্ভ করতে কোনোদিন পারবে না। এবং যদি বা পারে, সে লো লেভেলে পারবে, ইনকাম দেশে বাড়বে না। রাইট। বাড়ার জন্য কি দরকার? এটাও হ্যাঁ, এটাও তো তোমার এই বড় বড় ইকোনমিস্টেরই আবিষ্কার, এরা মার্শালেরই আবিষ্কার। এগ্রিকালচার ইজ সাবজেক্ট টু দ্য ল অফ ডিমিনিশিং রিটার্ন। যত বেশি এগ্রিকালচারে আমি এফোর্ট দেবো, মার্জিনাল প্রোডাক্টিভিটি কিন্তু ক্রমান্বয়ে বেশি হারে কমবে, জি স্যার। ও বাড়বে না। যে হারে এফোর্ট দেবো তার চেয়ে সে কম হারে বাড়বে। জি স্যার। ইন্ডাস্ট্রি একমাত্র জিনিস যেটা বাংলাদেশের মতো যেখানে ইকোনমির জন্য যেখানে ইনপুট যে হারে বাড়াবো, স্যার। তার চেয়ে ডাবল হারেও আউটপুট বাড়তে বাড়তে পারে, পারে। রিটার্নস টু স্কেল ইনক্রিজিং হতে পারে, কনস্ট্যান্ট তো হতেই পারে। কাজে এগ্রিকালচারের চেয়ে ইন্ডাস্ট্রির সুবিধা এটাই। আমার ক্লিয়ার কথাটা কি? একদম ক্লিয়ার স্যার। তো এই ইন্ডাস্ট্রি না বাড়লে ফুল এমপ্লয়মেন্ট হবে না, একেবারে আমি লিখে দিতে পারি, হবে না। তো ইন্ডাস্ট্রি বাড়ার জন্য কি দরকার? একটার সাথে আর একটা কানেক্টেড। অবশ্যই প্রথমে আসবে এন্টারপ্রেনারশিপ, কারণ আমার লেবার আছে, আমার আছে, কি আছে, ক্যাপিটাল আছে। ল্যান্ডে একটা সমস্যা হচ্ছে, এখানে গভর্নমেন্টের সাপোর্ট লাগবে। গভর্নমেন্ট শুড অ্যাকোয়ার ল্যান্ড এবং দিয়ে দেওয়া লিজ, সেফলি। না হলে হবে না এত কোটি টাকা দিয়ে। আর একটা হলো, সব জায়গায় শুনি আমাদের ইন্ডাস্ট্রিয়ালটা কমপ্লেন করে লেবারটা বেশি রকমের আনস্কিল আর দুষ্ট টাইপ, কাজে সুযোগ পেলেই ফাঁকি দেয়। এই জিনিসগুলো ট্রেনিং দিয়ে ঠিক করা। এক্স্যাক্টলি। আমার একটা কোশ্চেন ছিল স্যার, যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, সেখানে না লেবাররা স্কিল, না উদ্যোক্তা একজন হওয়ার জন্য কোনো সাপোর্ট। আমি এখানে আমার এডুকেশন সিস্টেম পক্ষে একটু বলি। স্যার। প্রথমত, আমার যদি ভালো জিনিস, ভালো পড়ানোর, ভালো বইয়ের রেফারেন্সের ডিমান্ড না থাকে, কয়দিনে আমি শুধু বলে যাব আর ছেলেমেয়েরা এদিক ওদিক তাকাবে, শুনবে না, কঠিন। স্যারে বড় দুর্বোধ্য, এই একটা। দ্বিতীয়ত হলো, আরটা কি বললাম, এডুকেশন, জেনারেল এডুকেশন সিস্টেম দিয়ে কোনোদিন টেকনিশিয়ান তৈরি হয় না কোনো দেশে। সেখানে তৈরি হয় কেমনে? তৈরি হয় জেনারেল ডিগ্রি হলো, তারপরে তারা ট্রেনিং নেয়। কেউ এসএসসি পাস করি ট্রেনিংয়ে যায়, কেউ এসএসসি পাস করি ট্রেনিং নেয়, আমরা যাই না আসলে। আর কেউ কেউ বিএ পাস করে ট্রেনিংয়ে যায়। আমাদের প্রবলেমটা কিন্তু একটা যে আমরা যাইও না। আচ্ছা, আমার এক বন্ধু থাকে আমেরিকায়, এক ফ্যামিলি, আমার খুব ক্লোজ, রাজশাহীর প্রফেসর ছিল আব্দুর রাজ্জাক। গতবারে আমাকে একটা টেলিফোনে রাত্রে গল্প হয় আমাদের, বলো যে দাদা আমরা সমবয়সী, দাদা একটা ইন্টারেস্টিং এই লাইনেই কথাবার্তা, স্যার। যে আমার বাসার কি জানি নষ্ট হয়েছে বাথরুমের। তা আমি তো কারে দেখাবো, আমি তো জানি না, আমেরিকায় নতুন গেছি, বুঝি না কাকে বলবো, দেশে হলে তো বলতে পারতাম, এই লোক ডেকে নিয়ে আসো মেকানিক, এখানে কারে ডাকবো? তা আমি অফিসে যে আমার ওয়াইফ তার ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটির প্রফেসর, সেখানে যে এটা আলাপ করলো যে আমার বাসায় একটা সমস্যা হয়েছে। তখন তার এক কলিগ বললো, এটা কোনো ব্যাপারই না, আমার হাজব্যান্ড ইজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি তাকে পাঠাচ্ছি। বললো, হাজব্যান্ড আসলো, হাজব্যান্ড আসা ঠিক করলো, তার পেমেন্ট তো দিতেই হবে, পেমেন্ট দিয়ে দিল। এটা আসল গল্প না, গল্প হলে পরে বসে তাকে চা খাওয়াচ্ছে, তখন সে আমাকে জিজ্ঞেস করে, তোমার অরিজিনাল ফিল্ড অফ নলেজ কি? বললো যে আমি ফিলোসফিতে পিএইচডি। রাজ্জাক সাহেব। ও, তার পাশে ফিলোসফির আলাপ শুরু করলো। দাদা, আমার সে 5 গুণ ফিলোসফির নলেজ তার। আমি অবাক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিগ্রি, ওইটা তার এখনো ওয়ে অফ লিভিং, কিন্তু তার ট্রেনিং, মেকানিক্যালের ট্রেনিং, কিন্তু তার বেসিক নলেজ হলো ফিলোসফির ডিগ্রি হোল্ডার। তো এইটা ওখানে ওয়ে অফ লিভিং এবং ট্রেনিং হচ্ছে মেকানিক, আলাদা, মানে দুইটা জিনিস আলাদা আলাদা। এইটাই আমাদের এখানে একদিন হবে। জেনারেল এডুকেশন, আমি আমার ক্লাস থেকে কোনোদিন বলতে পারবো না ইলেকট্রিসিটি এইভাবে সারো, সম্ভব না, এটা সম্ভব না। গাড়ি এইভাবে সারো, ওটার জন্য আলাদা ইনস্টিটিউট থাকবে, যেটা এখনো হয়নি, হয়েছে অল্প, উপজেলা লেভেল পর্যন্ত যেতে হবে এই জিনিসগুলো, গাড়ি সারানো, এই পাওয়ার পাম্প সারানো, ইত্যাদি ইত্যাদি, ফ্রিজ টিভি এগুলো সারানো। এই জিনিসগুলো গভর্নমেন্টের
মাধ্যমে গভর্নমেন্টকে সাবসিডি দিয়ে এই জিনিসগুলো তৈরি করলি দেশের ভিতরে এবং বাইরে আমার লেবারের ডিমান্ড বাড়বে। এবং সফট স্কিল যেগুলো বলে স্যার, হ্যাঁ, ক্রমান্বয়ে এটা বাড়াবো আরো। সেটাও জি, স্যার। মানে কোভিড-19 যে সিচুয়েশনটা বাংলাদেশ ফেস করেছে, পুরো পৃথিবী ফেস করেছে, সেটার পরে স্যার রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলো। তারপরে স্যার বাংলাদেশে বড় রকমের একটা পলিটিক্যাল ক্রাইসিস আসছে। এরপরে স্যার হচ্ছে এখন মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এই সব কিছু মিলিয়ে বা এই যে যুদ্ধ আর কি স্যার, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ, এই সব কিছু মিলিয়ে স্যার এর প্রত্যেকটার এফেক্ট তো বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মানুষ নিয়মিত গতিতে ঘাবড়াচ্ছে, মানে স্যার সেই কোভিড-19 থেকে আজকে পর্যন্ত এই ঘাবড়ে যাওয়া অবস্থায় স্যার বাংলাদেশের যারা বিনিয়োগকারী, যাদের হাতে এখন ক্যাশ আছে, তাদের করণীয় কী হওয়া উচিত? আমি মনে করি না বাংলাদেশের ঘাবড়ে যাওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি কখনো হয়েছে। যা যা বললা তুমি, কোভিড তেমন কোনো এফেক্ট করেনি, এর চেয়ে বেশি এফেক্ট করেছে ইন্ডিয়াকে, নর্থ ইন্ডিয়া, এর চেয়ে বেশি এফেক্ট করেছে ইটালি, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকাও, তাই না? নিউ ইয়র্ক। ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমার ক্ষতি তো হয়েছে, গম আসতো, মেইন ক্ষতিটা হলো গম আসতো, সে গমটা আসতে পারছে না, কাজে অল্টারনেটিভ সোর্সে যেতে হয়েছে। কিন্তু গম তো বহু দেশে এখন তৈরি হচ্ছে। কি এমন প্রবলেমটা? রাশিয়ার তেল না আসলো বা ইউক্রেনের তেল না আসলো, সৌদি আরবের তেল আসবে। আচ্ছা, নেক্সট হলো এই যুদ্ধ। এই যে যুদ্ধে 20% তেল পৃথিবীতে কম, 80% তো আছে, তাই না? আর এই 20%-এর এফেক্ট হয়েছে মাত্র কয়েকদিন, হয়তো আরও 15 দিন থাকবে। কাজেই আমি মনে করি না এন্টারপ্রিনারশিপের ঘাবড়ে যাওয়ার মতো কোনো ব্যাপার হয়েছে লং টার্মে। কিচ্ছু না, কয়েক মাসের জন্য প্রবলেম এটা। কোভিড বলো, ওই যুদ্ধ বলো, এই যুদ্ধ বলো, আমরা পেরিফেরিতে আছি, এখান পর্যন্ত তত এফেক্ট হয়নি, নাম্বার 1। নাম্বার 2, মানে এই সময় আরও ইনভেস্টমেন্টটা আরও বাড়ানোর সুযোগ, তাই না? ভবিষ্যতে যাতে ক্রাইসিসটা না হয় সেই জন্য এই যে তেলের পাম্প দাঁড়ানো, আমার যদি তেলটা একটু আগে মজুত করে রাখতাম, ইন্ডিয়া যেটা করেছে, বুঝে হোক না বুঝে হোক, নরেন্দ্র মোদী আমেরিকাকে, তার তো একটা গুণ আমি দেখলাম, এটা একটা ভালো দিক, তার অনেক খারাপের মধ্যে এবার দেখলাম ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার রাশিয়া থেকে, সে ওই রাশিয়ার থেকে দীর্ঘদিন যাবত তেল এনে মজুত করতেছিল, যেটা আমেরিকার সাথে ঝগড়া, এবং এই মুহূর্তে স্যার সে ইরান থেকে তেল কিনতেছে। হ্যাঁ, না, তো এই যে তার দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজ ওইটাকে রক্ষা করার জন্য সে এখান থেকে আমেরিকারে ডিফাই করে তেল আনছে। আমরা আমেরিকাকে ডিফাই করা ডিফিকাল্ট, সম্ভব না, কিন্তু অনুরোধ করতে পারি যে আমার তেল লাগবে, আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও তেলের মজুরটা ঠিক রাখতে হবে। আমরা সেটা করিনি বলে একটু মাসুল দিতে হচ্ছে, তবে এটা টেম্পোরারি, ঘাবড়ানোর কিছু না। আমার দেশে আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল কোনো ক্রাইসিসই খুব এফেক্ট করে নাই। অ্যাট দি সেম টাইম আমি এটাও বলবো যে গ্রেট ডিপ্রেশনের সময় ইস্ট বেঙ্গল তখনকার একদম আনএফেক্টেড ছিল, কিছু হয় তখনও, কারণ আমরা ইন্টিগ্রেটেড ছিলাম না ওয়ার্ল্ড ইকোনমির সাথে। আর তারপরে অনেক কিছু হয়েছে ওয়ার্ল্ডে। স্যার 2008-এও একটা ডিপ্রেশন ছিল আমেরিকাতে কিছুটা, 2008 সালেও হয়েছে, তখন আমরা একটু এফেক্টেড হয়েছি, ওইটুকু এফেক্ট হইতে পারি। আমাদের তো ফুল এমপ্লয়মেন্ট না, পানির নিচে 10 পাশা তো তাই না? ওরা যেটাকে ডিপ্রেশন বলে, আমাদের ডিপ্রেশন না, আমাদের এমপ্লয়মেন্টটা কমে গেছে, টেকনিক্যালি কনসেপ্টটা আলাদা। যাই হোক, আমি বলছি যে কোনো কিছুতেই আমরা এত বেশি ওয়ার্ল্ডের মার্কেটে জড়িত না, ওই গার্মেন্টসের কারণে একটু জড়িত, যা আমাদের ঘাবড়ানোর মতো কিছু হয়নি, হবেও না। আমাদের পলিটিক্যাল লিডারশিপ যদি আরেকটু একুইপমেন্ট দেখায়, 5 মাস পরে কী ঘটবে এটা যদি আগেই বুঝতে পারে, সেই অনুযায়ী যদি বিহেভ করে, তাহলে প্রবলেমটা সলভ। বড় কোনো আশঙ্কা নাই, বরং একটা ভালো দিক হলো কম দামে বেশি জিনিস কেনা যাবে এখন, মানে জমি জমা বা অন্য প্রজেক্ট, সেটা বহু নতুন নতুন এন্টারপ্রেনার, নতুন ধরনের ইন্ডাস্ট্রি ডেভেলপ করার কথা ক্রাইসিসের পরে তাই হয়। স্যার একটা কথা স্যার, যে আমাদের যখন এই কোভিড হলো, তখন অনেকেই হঠাৎ করে ঘাবড়ে গিয়ে অনেক সস্তায় অনেক জমি বিক্রি করে ফেললো, অনেকেই সেই জমিগুলো কিনে ফেললো, এবং খুব শীঘ্রই 1 বছরের মধ্যে যখন ওই কোভিড অবস্থায়, কোভিড চলছে পৃথিবীতে, তখনই আবার দাম অনেক ডাবল হয়ে গেল। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন স্যার, এই যে এখন সংঘাত বলেন স্যার, সবসময়ই ঘাবড়ে যাওয়া লোকেরা উল্টা লুজার হয়ে যায়, আর ওই সময় চালাক ইনভেস্টররা আরো বেশি বিনিয়োগ করে। স্যার আমি একটা জিনিস স্যার একেবারে একটা হলো স্যার, এটা এই প্রসঙ্গে কথাটা শেষ করি, ঘাবড়ে যেতে নেই, রেসিলিয়েন্স পাওয়ার থাকতে হবে, যে কোনো অবস্থায় মরতে মরতে বাঁচতে হবে। মরে যাচ্ছি তখনও আমি ভাববো যে বাঁচার উপায় আছে কিনা শেষ মুহূর্ত পর্যন্ত, এবং তাতে অনেকেই বেঁচে যায়। স্যার একটা ওয়ারেন বাফেটের কথা আছে যে যখন সবাই ভীত তখন তোমার লোভী হওয়া উচিত,
আর এটাই যখন right. সবাই লোভী তখন তোমার ভীত হওয়া উচিত, এটা এইটি তো ঠিক আছে। তুমি যদি সাহসী হও, অন্যরা যেরকম ভয় পায়, তখন যদি তুমি সাহস দেখাতে পারো, তাহলে তোমার বিজনেস বাড়বে, অনেক বিজনেস উঠে যাবে, তুমি একচেটিয়া বাজার পাবে, তুমি টিকে আসো। পৃথিবীতে সেরকমের বহু কেস ঘটেছে, বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওইভাবে দাঁড়িয়েছে, সবাই উঠে যাচ্ছে, সেই সুযোগটা সে নিয়েছে। শোনা যায় বাংলাদেশে আরপি শাহ ওই রকমই ছিল দ্বিতীয় মধ্যের সময়। যাই হোক, হি ওয়াজ এ গুড এন্টারপ্রেনার ওই সময়, ওই দিনে, এবং তারও কিন্তু শুরু তোমার মতোই। জি স্যার। হি ইজ অ্যান এক্সাম্পল। অত্যন্ত অল্প ক্যাপিটাল এবং ওই রকম কোনো ডিগ্রিও নাই তখন। তোমার তো ডিগ্রি আছে, তখন তার ডিগ্রিও ছিল না। আপনারা দিয়েছেন তাই স্যার, যাই হোক, নাহলে থাকতো সে না। কিন্তু ওই লবণ ব্যবসা দিয়ে শুরু করে করে তারপর কি করলো, ছোট্ট একটা জিনিস কাজ করলো। আমি তার জীবনে এটা পড়েছি, খুবই শিক্ষণীয়। নারায়ণগঞ্জে কাজটা শুরু করলো, যে ওখানে অনেক হিন্দু চলে গেছে ইন্ডিয়ায়, যে ইন্ডাস্ট্রিগুলো চলছে না, যারা শ্রমিক ট্রমিক বা আধা মালিক ছিল ওরা চালাতে পারছে না। উনি যে দেখলেন কলকবজা দেখে, আমি এটা চালাবো, আমার কাছে বিক্রি করো কম দামে, ক্রাইসিস, বেশি দামে না, কম দাম কম, জি চলে বন্ধুই আছে, কম দামে কিনে নিলেন। কিনে ওইটুকু বুদ্ধি তার আছে, ওইটাকে ঠিকঠাক করে চালাইলেন, বিরাট লাভ। বিশাল একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বন্ধ, এরকমের বেশ কিছু ইন্ডাস্ট্রির উনি মালিক ছিলেন। এবং ক্রাইসিস টাইমে এভাবেই স্যার এইভাবেই এই যে ইনভেস্টমেন্ট করবে এখন, মানে যে যেরকমই করুক, স্বর্ণ কিনবে নাকি স্যার ডলার কিনবে, না জমি জমা বা কোনো রিয়েল এস্টেট করবে? আমি তো অরিজিনালি ইকোনমিক্সের লোক, স্যার সেখানে মার্শাল কিনস এদেরকে তো আমার ফলো করতে হবে। স্যার কোনো মতে স্বর্ণ কেনা না, জি স্যার, জমি কেনা না, ডলার কেনা না। প্রয়োজন ইন্ডাস্ট্রির জন্য যে জমি কেনা লাগে, প্রোডাক্টিভ জি, কাজের জন্য যেটা লাগে সেটা ঠিক আছে। জমি কিনলে ইকোনমির কোনো লাভ নাই। জি স্যার, জমি কেনা মানেই হলো তোমার হাত থেকে টাকা আমার হাতে আসছে, টোটাল বা অ্যাজ আমার এ হোল ইকোনমির কোনো হোল ফায়দা নেই। ইকোনমির জি, কোনো স্যার। লাভ নাই। স্বর্ণতে একই ব্যাপার, স্বর্ণ কোনো প্রোডাক্টিভ জিনিস না। স্বর্ণ যদি কোনো জামিন হয়, যা তুমি সোনা দিয়ে আমার কাছ থেকে আনিউস টাকা আছে, সেটা নিয়ে ব্যবসায় লাগাও, ভিন্ন সেটা কথা। ঠিক আছে, জি, স্যার। কিন্তু আইডেল স্বর্ণের কোনো দাম নাই। আর সবচেয়ে খারাপ জিনিস হলো পকেটে বা বালিশের নিচে টাকা রাখা, হোর্ডিং, স্যার ভয়ঙ্কর ক্ষতিকর। কিন্তু এটা খুব খারাপ। ব্যাংকে যদি রাখো, তাও সেটাও শেয়ার invest মার্কেটে করছে, যদি রাখো, স্যার। তাহলে টাকাটা প্রোডাক্টিভ স্যার কাজে লাগছে। বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেটের ফিউচার কতদিন আছে বলে মনে করেন স্যার? এই যে বাংলাদেশের মানুষের বৃদ্ধি, ডেভেলপমেন্ট বহুদিন আছে, কমপক্ষে 20 বছর আরো। মিনিমাম। জি স্যার। কারণ সবাই যাতে উঠতে চাচ্ছে গ্রামের। এটা হতো না যদি মিডল ইস্টের মার্কেটটা না হতো। স্যার আমি আপনার কথার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাই। যেমন স্যার আপনি বলছেন 20 বছর, স্যার দেখেন না, আমাদের বলছি একটা গোল minimum, আছে minimum স্যার, 20 আমাদের একটা গোল আছে। আমি যে আপনার ছাত্র তার প্রমাণ আমার গোলের মধ্যে আমার টিম যারা এখানেও যারা আছে, যারা শুনছে তারা বুঝতে পারছে। আমরা কিন্তু স্যার গোল 2045 সেট করেছি, যে এর মধ্যে আমরা পুরো বাংলাদেশের অসংখ্য সেক্টরে, শত সেক্টরে চলে যাব, কিন্তু হয়তো বা নট ইন রিয়েল এস্টেট। না, 20 ইয়ার তারপরও থাকবে, কিন্তু কমবে। কমবে তবে এটা কেন বলছি তার কারণ আছে। আমি স্যার। 20, এটার কারণ হলো দুইটা কারণে মানুষ শহরে আসতে চাচ্ছে, আর এরপরে শুরু হবে গ্রামটাকে শহর বানানো। শহর যখন শেষ হয়ে যাবে, তো গ্রামে এই সুযোগ সুবিধাগুলো চলে যাবে, যেটা ইংল্যান্ডে হয়েছে। ইংল্যান্ডের লোকজন কিন্তু বলে দ্যার ইজ নো ভিলেজ ইন ইউকে, ওরা বলে, জি স্যার। তাই নাকি? তো আমি দেখি এটা কি, দিস ইজ টাউনশিপ। হাউ, বুঝি না, আমাকে বুঝাও। তো বলতো দেখো এই যে টাউনশিপ, এখানে সব আছে, একটা শহরের যত জিনিস, সব ফ্যাসিলিটি এখানে আছে, দেখতে গ্রামের মতো। আর দিস ইজ এ টাউনশিপ। অরিজিনালি এই গ্রামগুলো ছিল দূরে, তাদেরকে এই রাস্তার ধারে নিয়ে আসা হয়েছে, ওই প্লট জমি দিয়ে, এবং এখানে বাজার আছে, এখানে ভাটিখানা আছে, এমন কোনো ফ্যাসিলিটি, সিনেমা হল আছে, সব আছে। এটি যে কলেজ আছে, স্কুল আছে, Everything. ওই তোমরা যা বানাও আর কি, হাউজিং, ওইটাই। তো এটা গ্রামে গ্রামে হয়েছে, সব গ্রামে। আমি বলছি যে গ্রাম থেকে মানুষ শহরে আসবে, কারণ গ্রামে টাকা বাড়তেছে, জি স্যার। বিদেশে কাজ করে, ছেলে মেয়ে পড়ানোর জন্য হোক, স্বাস্থ্যসেবার জন্য হোক, পলিটিক্স করার জন্য হোক, বা স্রেফ আরামায়েশের জন্য হোক, শহরে আসার একটা তাগিদ আছে। জি স্যার। আপাতত শহরে আসবে দুই গ্রুপের লোক, যারা বিদেশে গেছে তারা, এবং যারা ওখানে টাকা কামাই করতেছে অন্য উপায়ে, বিভিন্নভাবে, রাইটলি অর রংলি শহরে আসবে। তার বাড়িটা কোথায় হবে? তোমারই বাড়াইতে হবে। দিস ইজ ওয়ান। এরপরে এই 20 বছর 25 বছর পরে এখানে আর হবে না,
রাইট। তখন ওই গ্রামে গ্রামে যেতে হবে। ওই গ্রামগুলোই টাউনশিপ হবে। ওই যেটা আপনি ইংল্যান্ডে দেখেছেন। ওইটা ইংল্যান্ড হয়ে যাবে। হবি এটাই ন্যাচারাল কোর্স। ন্যাচারাল কোর্স। হ্যাঁ, প্রথমে ঢাকার পাশ দিয়া বা ডিস্ট্রিক্ট টাউনের পাশের গ্রামগুলো আস্তে আস্তে সব গ্রামগুলো ওই ক্লোজার হাউসহোল্ড হবে, সেখানে সমস্ত আরবান সুযোগ সুবিধা সহ। সেটা এর পরে কাজেই হাউজিং এস্টেটের আমি বলছি যেটা আজ 20 বছর হলো ঢাকা শহর, জি স্যার। বড় বড় শহরে, গ্রামেরটা বলি নাই, গ্রামেরটা এরপরে আরো 25 বছর। সো 20 বছর ধরে গ্রোথই থাকবে এই সেক্টরে। আরবানে কিন্তু শর্টার অনেক রকম ফ্লাকচুয়েশন আসতে পারে, সে তো ছোটখাটো, সবসময় হয়। কিন্তু লং রান আর কি। শর্টার যে ফ্লাকচুয়েশন ওইটাকে আমরা ডিপ্রেশনও বলি না, ওটা একটা ক্রাইসিস নানা কারণে হয়, অ্যাক্সিডেন্টাল, ওটা ধরবো না। কাজেই সবার জন্য পরামর্শ হলো পলিটিক্স ফর পলিটিক্স না, পলিটিক্স ফর ডেভেলপমেন্ট, পলিটিক্স ফর নেশন বিল্ডিং, এটা। দেন আর একটা হলো ইয়ং ম্যানদের পড়াশোনা, এবং তার এই পড়াশোনার সাথে সাথে এন্টারপ্রেনারশিপ শেখা, চাকরির পিছনে না, চাকরি দেব, এটা সম্মানজনক জিনিস, আমি চাকরি দেবো। আজকে ফাহাদ প্রাউড যে তার এতগুলো লোক, আমিও প্রাউড, বহু লোকের চাকরি সে জোগাড় করেছে। বিভিন্ন দেশে এই এক্সাম্পল আছে, চাকরি তারা দেয়, আমি চাকরি দেব, নেব না, এটা। আর একটা হলো গভর্নমেন্টের অবশ্যই প্রাইভেট এন্টারপ্রেনারকে ডেভেলপ করতে হবে, এই ছাত্রদেরকে মোবিলাইজ করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে, যেটা আমেরিকায় দেয়, যেটা ইউরোপে দেয়, যেটা জাপানে দেয়, ওরাও দেয়, এখন তাইওয়ানও দেয়। এই সাপোর্টটা দিতে হবে, এইটা হলেই হয়ে যাবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে সম্মানিত দর্শক এবং আপনারা যারা এই পুরো সময়টা এতক্ষণ দেখেছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আজকে স্যারের কাছ থেকে যে আলোচনা শুনেছেন সেখানে নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে। আমরাও স্যারকে যেই কয় বছর 4-5 বছর পেয়েছি আমাদের শিক্ষা জীবনে, তখন স্যারকে আমরা একদিন প্রশ্ন নোট করতাম, পরের দিন প্রশ্ন করতাম। অসাধারণ এক এক্সপিরিয়েন্স ছিল স্যারের সাথে ছাত্র জীবন। সেটার কথা সবসময় বলবো, আপনাদেরকে বলবো যে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে কমেন্ট করবেন, এবং সেই বিষয়টা আমরা চেষ্টা করব। স্যার অসংখ্য বিষয় গবেষণা লেখালেখি নিয়ে এখনও ব্যস্ত। স্যারের সারা দেশে এবং বিদেশে ছড়িয়ে থাকা ছাত্রদের সাথেও স্যারের বিভিন্ন সময়ের কমিটমেন্ট থাকে। আমরা চেষ্টা করব স্যারকে আরেকবার এনে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে, এবং আপনাদের সবাইকে সাহসী হইতে। স্যার আপনি কি আর কিছু বলবেন? জি স্যার। আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি অত বড় কোনো ব্যক্তিত্ব না, আর বিশেষ করে আমি লো প্রোফাইলের লোক। আমি কিছু কিছু ব্যাপারে খুব কনফিডেন্ট, যেটা আমি আলোচনা করেছি সেখানে আমি সবার সামনেই আমি বলতে পারি যে দিজ আর দ্য থিংস যেটা আমাদের করা উচিত। এটা ছাড়া আমি প্রোফাইলটা খুব লো। সেই লো প্রোফাইলের একজন ব্যক্তিকে ফাহাদ যে সম্মানটা দিচ্ছে, যে গুরুত্বটা দিচ্ছে, এটা অনেক বেশি। হয়তো আমার ছাত্র বলি, আমাকে ভালোবাসে বলি, কিন্তু আমি বারবার বলছি, আমার কথা যদি কারো পছন্দ হয় আমি খুব খুশি হব। যে আইডিয়াটা আমি পছন্দ করি সেটা যদি মানুষের মধ্যে কিছুটা হলেও ছড়ায়, আমার খুব ভালো লাগবে। কিন্তু তার মানে এই না যে আমি খুব বড় ব্যক্তিত্ব, সেটা নয়। আমি ফাহাদকে ধন্যবাদ জানাচ্ছি, ফাহাদের যারা সাথী আজকের এখানে ইনভলভ তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমার কথা শুনছেন, একজন লো প্রোফাইল ব্যক্তির কথা শুনছেন, তারা যদি নিজেদের মতো করে জিনিসটাকে নিয়ে একটু চিন্তা করেন এবং যদি মনে করেন যে এগুলোর মধ্যে সত্যতা আছে, তাহলে আশা করি এগুলো তারা ফলো করবেন, ইমপ্লিমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আজকে এ পর্যন্তই। স্যারের যে বিনয়ের স্বাক্ষর সেটা রেখেই আজকে শেষ করতে চাই। সবাইকে সফল জীবনে স্বাগতম।